আসসালামু আলাইকুম সবাইকে। আহ আমরা আজকে চলে আসলাম একটা নতুন প্রোগ্রাম নিয়ে। আমাদের অলরেডি যারা আমাদের সাথে জেনেসিস আউটলেয়ারের সাথে যুক্ত আছেন তারা দেখেছেন যে আমাদের এমআরসিওজি পার্ট 1 এর অনেকগুলা ব্যাচ ইতিমধ্যে রানিং আছে। তো এমআরসিওজি পার্ট 2 যারা পার্ট 1 পাশ করে ফেলছেন, তারা সবসময় একটা নক দিয়ে যান যে আপু এখন আমাদের জন্য কি আছে। তো তাদের জন্য আমাদের নিউ যে ব্যাচটা সেটা আগামী 6 তারিখ থেকে শুরু হয়ে যাবে। সেটারই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের আজকে আমরা করতে যাচ্ছি। তো এমআরসিওজি পার্ট 2 এর জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমি রিকোয়েস্ট করব ফার্স্ট আমাদের ডক্টর জাকান্তা ফাইকা ম্যামকে। উনি এমআরসিওজি পুরো আমাদের 3টা স্টেপ যেটা আছে এটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা। এছাড়াও উনি এমএস কমপ্লিট করেছেন গাইনোকোলজিক্যাল অনকোলজিতে। তো ম্যাম আমাদের এমআরসিওজি পার্ট 2 এর অনেকগুলো ক্লাসই নিয়ে থাকেন। তো ম্যামকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের এমআরসিওজি পার্ট 2 এর যে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটাই আমাদের নেক্সট যে ব্যাচটা আসছে, লং ব্যাচটা, সেটার মধ্যে কি কি ক্লাস থাকবে, ক্লাসগুলা কিভাবে করে পরিচালিত হবে সবগুলা সম্পর্কে যদি একটু এনলাইটেন করেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। উম, আমার জন্য মনে হয় একটু তোমরা ওয়েট করছিলে, আমি খুবই দুঃখিত। কারণ আজকে মহাখালীর ওইদিকে কোনো একটা গ্যাঞ্জাম, মনে হয় তিতুমির কলেজে রাস্তা এত স্টাক, আমার বাসায় আসতে জাস্ট 5 ঘন্টা সময় লাগলো। আমি এসেই তোমাদের সাথে জয়েন করতে গিয়ে দেখি যে আমার জুম আপডেটেড না। তো জুমে ঢুকতে পারছিলাম না, ওটা আবার আপডেট নিতে একটু টাইম নিয়ে গেল। এই জন্য আমি এক্সট্রিমলি সরি যে তোমাদের একটু আমার জন্য ওয়েট করতে হলো আর কি। এখন আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাই তোমাদেরকে। অল্প ছোট্ট ছোট্ট কিছু স্লাইড আসলে আমি শেয়ার করব। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আমাকে একটু জানাবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ম্যাম, এটা একটু দেখা ভিউ যাচ্ছে? করতে হবে just। ওকে। আচ্ছা। সো সব সময় আমি একটা কথাই বলি যে এমআরসিওজি হচ্ছে খুবই ইজি একটা এক্সাম, হ্যাঁ, খুবই ডুয়েবল এবং প্রচন্ড ইজি একটা এক্সাম। কিন্তু কেন যেন আমরা দেই না, আমরা আহ, একদমই এমআরসিওজিটা কমপ্লিট করতে চাই না। বাট আমি যতগুলো পরীক্ষা দেখেছি বা যতগুলো পরীক্ষাতে আমার দেওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে তার মধ্যে আমি দেখছি কম্পারেটিভলি এমআরসিওজিটা হচ্ছে তুলনামূলক ইজি একটা পরীক্ষা। সো তোমরা যারা সাহস করে এমআরসিওজি পার্ট 2 তে বসতে চাও বা সাহস করে এই স্টেপটা নিয়েছে তাদেরকে সবাইকে আমি কংগ্রাচুলেট জানাই। এই কারণে যে তোমরা এই স্টেপটা নিতে পেরেছো। ঠিক আছে। তো আমি আশা করব যে তোমরা পার্ট 1 শেষ করেছো। পার্ট 1 শেষ করা মানে তোমরা কিন্তু পার্ট 2 এর 30% পড়া কিন্তু তোমাদের কভার হয়ে গেছে। হ্যাঁ, 30% কিন্তু পার্ট 1 এর পড়াই। বাকি 70% পড়া হচ্ছে তোমাদেরকে এই পড়তে হবে আর কি পার্ট 2 এর জন্য। তো আমরা সবাই জানি যে এমআরসিওজিতে 3টা পার্ট: পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1, তোমরা তো যারা এখন পার্ট 2 এতে জয়েন করছো তার মানে আমি ধরেই নিচ্ছি যে পার্ট 1 সম্পর্কে তোমাদের একদম সাউন্ড নলেজ আছে। পার্ট 2টা হচ্ছে সেই নলেজটাই আরেকটু ইলাবোরেট, আমাদের সাবজেক্ট স্পেসিফিক আরো ইলাবোরেট। হ্যাঁ। তো ওদের এই পার্ট 2 পরীক্ষাটা কিন্তু কঠিন না। আমরা সবাই ভাবি যে পার্ট 2 পরীক্ষাটা অনেক কঠিন, বাট রিমেম্বার পার্ট 2 পরীক্ষা কঠিন না, এটার সিলেবাসটা হচ্ছে ভাস্ট। মানে পড়াশোনার ব্যাপ্তিটা একটু বড়, কিন্তু টপিকস খুবই ইজি, খুবই ইজি। পরীক্ষার সিস্টেম ইজি। এখানে আমাদের ইএমকিউ আছে, এসবিএ আছে, যেগুলো হচ্ছে কম্পিউটারে ক্লিক করে দেয়া যায়। তোমার এর জন্য কোনো পেশেন্ট দেখতে হচ্ছে না, এর জন্য তোমার কোনো রিটেন পরীক্ষা নাই, তোমার ভাইবা নাই। ইট জাস্ট এমসিকিউ টাইপের পরীক্ষা, এসবিএ অ্যান্ড ইএমকিউ, যেটা তুমি পড়ে তোমার নলেজের পরীক্ষাটা দিবা। তো এর থেকে ইজি পরীক্ষা তো হওয়া আসলে সম্ভব না। যেটা তোমাকে একটা কমপ্লিট পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দিবে, আমার মনে হয় যে এর থেকে ইজি কোনোভাবেই আসলে হয় না। কিন্তু একটা একটা কথা যেটা ডিফিকাল্টি আছে পার্ট 2-এ, যে সিলেবাসটা অনেক বড়। ইউ হ্যাভ টু টাচ এ লট অফ টপিক। তুমি এমআরসিইউজি পার্ট 2 পাশ করা মানে ওরা ধরেই নেয় যে গাইনি সম্পর্কে তোমাদের একটা, অবস্টেটিক অ্যান্ড গাইনি সম্পর্কে খুবই সাউন্ড একটা নলেজ আছে। তো সাউন্ড নলেজ থাকতে গেলে তোমাকে কিন্তু একজন ফেলো বা একজন স্পেশালিস্টের সমান জ্ঞান থাকতে হবে। এই জন্যে এটার পড়াশোনার টপিকসটা হচ্ছে বিশাল। বাট পরীক্ষার সিস্টেম এবং পরীক্ষা দেওয়ার পদ্ধতি এটা খুবই ইজি।
তো তবে এখানে পড়তে হবে আমাকে। অনেকে মেসেঞ্জারে নক করে, অনেকেই নক করে যে আপু আমি জুলাইতে বসতে চাচ্ছি, 6 মাস পরে কি সম্ভব কি সম্ভব না? 6 মাস পরে মোর দ্যান সম্ভব, মোর দ্যান এনাফ সম্ভব। কারণ যত দিন যাবে তত কিন্তু আমরা পড়াশোনার সময় আরো কম পাবো। আমরা যদি মনে করি যে না এবার পড়া গুছায় সামনের বার দিব, সেই সামনের বার কিন্তু কখনোই আর আসতে চায় না। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আজকে দিচ্ছি কালকে দিচ্ছি করতে করতে আমরা এমআরসিওজিটাকে অনেক পিছিয়ে নিয়ে যাই। কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে যারাই একটু পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছে তারা সবাই পার্ট টু ক্লিয়ার করতে পেরেছে। এখন আসো আমি একটু পার্ট টু সম্পর্কে তোমাদেরকে ওরিয়েন্টেশন দিই। সো মেরিলিন মনেরো আমাদের একজন বিখ্যাত সেলিব্রিটি এবং নায়িকা, ওনার একজন কোটেশন আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ, দ্য ওয়ার্ড ইটসেলফ সেজ আই এম পসিবল। দেখো ইম্পসিবল বলে কোনো কথা নাই। সো যারা বলছো যে আমি এই 3 মাস পরে পারবো কিনা, তারা অবশ্যই পারবে। কিন্তু আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে তাদের কিছু ক্যাটাগরি আছে, যেমন ধরো কেউ একটু অল্প পড়লেই অনেক বেশি প্রডিউস করতে পারে, কারো একটু বেশি পড়তে হয়, কারো হয়তো আইকিউ খুবই ভালো, কিছু না পড়ে কোরিলেট করে সে অ্যান্সার দিতে পারে। কিন্তু সবারই কিছু না কিছু প্লাস পয়েন্ট আছে, আবার সবারই কিছু না কিছু ড্রব্যাক আছে। 100% সবারই প্লাস পয়েন্ট থাকে এটা আমি মানতে নারাজ। সবারই কিন্তু স্ট্রাগল কিছু না কিছু থাকবেই। তো তোমার যেখানে কমতি বা তোমাদের যেখানে ঘাটতি সেটা কিন্তু তোমরা ওভারকাম করে এটা কিন্তু পসিবল করা সম্ভব। এবং যখন তোমার এমআরসিইউজি থাকবে তোমার কিন্তু অনেক দুয়ার কিন্তু ওপেন, দেয়ার আর লটস অফ উইন্ডোজ ফর ইউ। আমি যখন এমআরসিইউজি আজকে পাশ করে গেছি তখন কিন্তু আমি জানি যে আমার কতগুলো অপশন আমার সামনে রয়েছে। লাইক আমি চিন্তা করছি যে আমি মিডল ইস্টে যাব, ইয়েস আই ক্যান গো উইথ মাই এমআরসিইউজি। আমি মনে করছি যে ইউকে তে যাব, অবশ্যই আমি ইউকে তে যেতে পারবো। ইভেন কানাডা এখন চাচ্ছে যে ঠিক আছে এমআরসিওজি এসে ওদের কাছে আমরা একটু অ্যাটাচমেন্ট নিয়ে ট্রেনিং করে ওদের লাইসেন্সিং পরীক্ষা দিলে ওরা এখন এমআরসিওজি নিতে চাচ্ছে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু যারা ইন্টারভেনশনাল ডক্টর তাদের নাম্বার কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, তো সবাই কিন্তু যারা এমআরসিওজি ডিগ্রি নেয় তাদেরকে চাচ্ছে। ম্যাক্সিমাম এখন ইউকেতে বলো অস্ট্রেলিয়ায় বলো ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু ইমিগ্রেন্ট, সবাই ইন্ডিয়া পাকিস্তান থেকে গিয়ে ওখানে জয়েন করেছে। সো ইউ হ্যাভ এ লট অফ অপশন ইন আউটসাইড দ্য বাংলাদেশ। এবং বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে এমআরসিওজি একসেপ্টেন্স বাড়ছে। এখন কিন্তু আমি যে চেম্বার করি, চেম্বারের বাইরে যখন আমার ডিগ্রি লেখা থাকে এমআরসিওজি দেখে, এই সেই গ্রামের মধ্যে আমি চেম্বার করি সেখানকার অনেক ছেলেপেলেও দেখি ওরা চট করে সার্চ দিয়ে ফেলে যে এমআরসিওজি কি ডিগ্রি। যখন ওরা দেখে ফেলে যে একটা লন্ডনের ডিগ্রি, এটা একটা বাইরের ডিগ্রি, তারা কিন্তু আমার উপরে অনেক বেশি রিলাই করে, মানে অন্তত এটাতে তারা রিলাই করে যে তাদের আমি উল্টাপাল্টা কোনো চিকিৎসা দিব না, প্রোটোকলের মধ্যেই আমি তাদের চিকিৎসা দিব। মানুষ আস্তে আস্তে অ্যাওয়ার হচ্ছে যে তুমি ওয়ার্ল্ডের সাথে তাল মিলায় তাদের ট্রিটমেন্ট করতে পারছো কিনা। হ্যাঁ, এখন কিন্তু আর আগের সেই ইয়ে নাই। এই জন্যে এই এমআরসিওজি ডিগ্রিটা কিন্তু কমপ্লিট করা অবশ্যই অবশ্যই প্রয়োজন। সো তুমি সবসময় নিজেকে বিলিভ করবে। আমি এই ছবিটা দেই মিররের মধ্যে যে যেটা এটা আমাকে এক্সপ্রেস করে। অ্যাকচুয়ালি আমি আসলে এরকম একটি মানুষ, বাংলাদেশের একটা ছোট্ট ডক্টর একজন, আমি বলি অনেক কমিউনিটির মধ্যে। বাট আমি নিজেকে মনে করি যে ইয়েস আমাকে দিয়ে পসিবল। আমি নিজের উপরে এত বেশি বিলিভ করি যে হ্যাঁ কেন পারবো না। যদি এতগুলো ডক্টর ওয়ার্ল্ডের এই পরীক্ষাটা দিয়ে পাশ করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি তো ওদের মতোই পড়াশোনা করেছি, ওই একই ডিজিজ নিয়েই পড়তেছি, এক্সট্রা তো কোনো ডিজিজ আমাকে পড়তে হচ্ছে না। তাহলে ওরা পারলে হোয়াই নট আস, আমরা কেন পারবো না? তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরাও পারবে। এবং একটা রাস্তা তুমি দেখো, যত দূরই দেখা যাক না কেন একটা সময় কিন্তু সেটা শেষ হয়ে যায়, তাই না? কিন্তু তোমাকে তার জন্য পথে উঠতে হবে। তুমি বাসায় বসে বসে রাস্তার দিকে তাকায় থাকলে তো হবে না। হ্যাঁ, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি। তুমি যখন জার্নিটা সিরিয়াসলি স্টার্ট করবে তুমি কিন্তু সেটা এক সময় শেষ করতে পারবে। তোমাকে দৌড়ানোর দরকার নাই, তুমি এক পা করে আগাও না, তোমার একটা সময় কিন্তু তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। সো টেক এ লিটিল স্টেপ এভরি ডে, প্রত্যেক দিন একটা স্মল স্টেপ নাও। আই থিংক তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে অবশ্যই। এবং অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখবে, কখনোই এই ডাউট মনের মধ্যে আনা যাবে না। আমি কি পারবো, এটা বলতে হবে যে আমি এটা পারবো এবং অতি সত্বর পারবো, এটা হচ্ছে কথা। সো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো যে একটা টাইম ফ্রেম দিব যে কিভাবে এই অল্প সময়ের মধ্যে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবা। এই স্লাইডগুলো আমি সব সময় আমার সব ওরিয়েন্টেশনে দেই। আর কি কি পড়তে হবে তোমাদেরকে, কিভাবে পড়বে, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে, এবং আমরা এই যে জেনেসিস যে তোমাদের জন্য আউটলেয়ার একটা সেন্টার আছে, তা আমরা তোমাকে কিভাবে হেল্প করব
কিছু মক এক্সাম আছে আমাদের তোমাদের জন্য, এবং ফাইনালি কিভাবে তোমরা রিভিশন দিবে। এবং একই সাথে যে হোয়াট ইজ মিসিং, মানে তোমার যে ল্যাক বা তোমার যে ড্রব্যাক কোনটা তোমার তোমাকে বাধা দিচ্ছে, কেন তুমি পারছো না, সেই জিনিসটাও কিন্তু আমাদের সাথে তোমাকে শেয়ার করতে হবে, এবং তুমি নিজেই সেটা ফাইন্ড করবে যে কোথায় তোমার কোন এই টপিকসে কি প্রবলেম হচ্ছে। সেটাও কিন্তু আমরা তোমাকে হেল্প করব, হ্যাঁ, ওটা সলভ করার ব্যাপারে। সো পার্ট টু এক্সামের আগে সবাইকে আমি বলি যে পার্ট টু পরীক্ষা দেওয়ার আগে সবাইকে আমাদের টেকনোলজিতে সাউন্ড হতে হবে। হ্যাঁ, এখন টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এআই এর যুগ চলে আসছে না। এআই জেনারেটেড জিনিসপত্র দেখে আমি তো বুঝতেই পারি না যেটা অরিজিনাল মানুষ নাকি এআই জেনারেটেড, এমন অবস্থা। সেই যুগে এসে যদি এখনো আমাকে কেউ বলে যে আমি কম্পিউটারে কাজ করতে পারি না, আমি আমাদের হসপিটালে এই টার্মটা ইউজ করে যে আমি টেকনোলজি প্রতিবন্ধী। ইট শুড নট বি এ টার্ম লাইক টেকনোলজি প্রতিবন্ধী। টেকনোলজি এমন কোনো কাজ না। তোমরা আমরা যারা কম্পিউটারের দোকানে কাজ করে যে ছেলেপেলেগুলা, ওরা কি খুব ট্যালেন্টেড কেউ, খুব ভালো কেউ? ওরা তো ধরো ইন্টার পাস করে কোনো রকমে পাস করে ওরা কিন্তু কম্পিউটারে হাবিজাবি সব কাজ করে ফেলতে পারছে। সো টেকনোলজি আমি মনে করি যে খুব কঠিন কিছু না। কিন্তু আমাদের যেটা অনীহা এবং ভয় কাজ করে, আমার মনে হয় যে একটা কম্পিউটারে একটা স্লাইড বানানো, দুটা পেপার রিড রিড করা বা পেপার দাগায় পড়া, নোট ডাউন করা, এটা সম্পূর্ণ তোমাদের পিসি বেসড অথবা মোবাইল বেসড হয়ে যেতে হবে। আমি প্রেফার করি পিসি বেসড। সব সময় চেষ্টা করবা, আমরা যারা গাইনিতে কাজ করি তারা তো পিসি নিয়ে ওয়ার্ডে যেতে পারি না, একটা ট্যাব রাখার জন্য। এখন বিভিন্ন সাইজের ট্যাব পাওয়া যায়, একটা ট্যাবের মধ্যে যাবতীয় বই খাতা ডকুমেন্ট রাখবা। রুগী দেখতে দেখতে, নাস্তা খেতে খেতে, ইভিনিং এর ডিউটি করতে করতে, কুল ডিউটি করতে করতে 2-3টা করে কোশ্চেন তোমরা সলভ করে ফেলবা। এবং এই ট্যাবগুলো কিন্তু খুব বেশি কস্টলি না। স্যামসাং এর যে A4 ট্যাবগুলো হচ্ছে 8 থেকে 10,000-এর মধ্যে পাওয়া যায়। ওগুলোতে অনেক বড় বড় করে সব বই ডাউনলোড করে রাখবা। কারণ তোমার ফোনে তো সবসময় কল আসতে থাকবে, হাবি জাবি ফটো টটো একগাদা গ্রুপ থাকবে। বাট ট্যাবটা থাকবে একদমই ক্লিন, দ্যাট উইল বি ইউজ জাস্ট ফর ইউর লাইব্রেরি হিসেবে ইউজ করবে। ওখানে তোমার যাবতীয় বই খাতা সব ডাউনলোড করে নিবা। এখন আমি প্রেফার করছি সবাইকে যে তোমরা কোশ্চেন সলভটা বই দেখে করো না, কোশ্চেন সলভটা পিসি দেখে করো। পিসিতে কিন্তু বিভিন্ন এমআরসিইউজি গ্রুপ আছে, টেলিগ্রাম আছে, সেখানে কিন্তু বইগুলো সবই পাওয়া যায়। সবগুলো কিন্তু তোমরা পিডিএফ নিবা, নিয়ে সেটা হচ্ছে পিসিতে অথবা ট্যাবের মধ্যে কোশ্চেন সলভ করবা স্ক্রিনে। এখন সবকিছু অন স্ক্রিন হয়ে গেছে, কোনো অফ স্ক্রিনের কোনো বালাই নাই। ইভেন তুমি যে ইউকেতে কাজ টাজ করতে যাবা, প্রথম বেসিসে প্রত্যেকটা পেশেন্টের ডকুমেন্ট তোমাকে পিসিতেই কাজ করতে হবে। লেটার স্টেজে গিয়ে তুমি পেশেন্ট দেখতে পারবে, এবং সেটাও তোমাকে কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস করেই কাজ করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো টেকনোলজির প্রতি খুবই সাউন্ড থাকতে হবে তোমাকে। খুব বেসিক কিছু টেকনোলজি, তুমি একটা স্লাইড তৈরি করতে পারতেছো কিনা, পাওয়ার পয়েন্ট পিডিএফটা দাগাতে পারছো কিনা, একটা লাইন তুলে সেটা নোট ডাউন করে আলাদা ফুল ফোল্ডার করতে পারছো কিনা, এবং কোশ্চেন গুলো মার্ক করে কোশ্চেনে ফ্ল্যাগ করে আলাদা সেগুলো সাইড করে রাখতে পারছো কিনা, এই জাস্ট টুকটাক কিছু কম্পিউটারের বিষয় এগুলো। আমার মনে হয় যে তোমরা পিসি বা ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে এমনি পেরে যাবা। আরেকটা হচ্ছে যে মেইল চেক করতে হবে, রেগুলার মেইল চেক করতে হবে। স্প্যাম মেইল আমরা অনেক সময় চেক করি না, বাট অনেক সময় আরসিওজির কিছু ইমেল কিছু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট থেকে অনেকের মোবাইলে আসতে পারে। সো প্রতিদিন মেইল চেক করবা স্প্যাম সহ। ওরা অনেক অফার দেয়, যে কোর্সের অফার, কোচিং এর অফার। এই অফারগুলো কিন্তু কোচিং কলেজ থেকে তোমাদের যদি টাকা পয়সা ওরকম কোনো আর্থিক সমস্যা না থাকে, আমি মনে করি কলেজ থেকে তোমরা ওই বিভিন্ন ইনফরমেশন গুলো বা ওরা পড়াশোনার যে কোর্স গুলো দেয় সেগুলো তোমরা নিতে পারো। লাইক স্ট্র্যাটেজির নিউ ভার্সন গুলো তোমাদেরকে নিতে বলবে, 5 MRCOG নিউ ভার্সন ওরা তোমাদেরকে নিতে পড়বে। যদি নিউ ভার্সন হয় তাহলে তোমরা কিন্তু নিতে পারো এটা আর কি, এটা যাদের অর্থনৈতিক কনস্ট্রেন্ট নেই। যেটা বললাম যে এমআরসিওজি পার্ট 2 ইজি, তোমার সিলেবাস ভাস্ট। পার্ট 2 এর ইজির মধ্যে কঠিন পার্টটা হচ্ছে ইএমকিউ। ইএমকিউ মানে হচ্ছে এক্সটেন্ডেড ম্যাচ কোশ্চেন্স। এই কোশ্চেনের অ্যান্সার গুলো এমন থাকে, সবগুলো দেখতে একই রকম লাগে, হ্যাঁ, দেখে মনে হবে যে এটাই মনে হয় অ্যান্সার, এটাই মনে হয় অ্যান্সার। কিন্তু ও, তোমাদেরকে মানে খুব সুন্দর করে সিলেক্ট করতে হবে, বাছাই করতে হবে খুবই ভালোভাবে। এবং ইএমকিউ এর কিছু টেকনিক আমি তোমাকে বলে দিব।
জিটিজি বারবার রিভিশন দিতে হবে, রিকল বারবার রিভিশন দিতে হবে। তোমরা পার্ট ওয়ান পাস করেছো, তোমরা জানো রিকলের কোনো বিকল্প নাই। আমরা বলি পার্ট টুতেও রিকলের কোনো বিকল্প নাই। যদিও পার্ট টুতে প্রিভিয়াস কোশ্চেন খুবই কম পরিমাণে আসে, বাট কিছুটা আসে, 20%-এর মতো আসে। টপিক্সটা কিন্তু সেম থাকে, হ্যাঁ, কোশ্চেন এক না আসলেও কিন্তু টপিক্সটা টাচ করে ওরা। তো তোমার কিন্তু একটা আইডিয়া হবে কোন টপিক্স থেকে ঘন ঘন কোশ্চেন আসছে। সো রিকলস বারবার পড়বা, জিটিজি বারবার রিভিশন দিতে হবে। জিটিসি হচ্ছে কলেজের গাইডলাইন, কলেজ যেভাবে চাচ্ছে, ডক্টররা যেভাবে চিকিৎসা দিক, এটার গাইডলাইন। সো এটা সম্পর্কে সাউন্ড নলেজ না থাকলে তুমি কলেজের পরীক্ষায় পাশ করতে পারবে না। পার্সেন্টেজ পড়তে গিয়ে অনেকে অনেক মাথা খারাপ করে। আমি মনে করি পার্সেন্টেজে এত বেশি ফোকাস করার দরকার নেই। সবাইকে বলি যে জিটিজির পার্সেন্টেজের বাইরে আর রিকলের পার্সেন্টেজগুলোর বাইরে অত টক টকের এত পার্সেন্টেজ তোমরা পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সো টু মাচ ফোকাস দেওয়ার দরকার নাই। যে রিকলে যে কয়টা পার্সেন্টেজ আছে সে কয়টা খুব ভালোভাবে পড়বে, আর জিটিজির কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজ যেগুলো আমরা লেকচারে তুলে দিব সেগুলো একটু পড়তে হবে আর কি। তো এগুলা তো আমরা বলেছি। আর স্প্যাম, আবার বলছি, মেল চেক করতে হবে। স্টাডি কিন্তু গ্রুপে করতে হবে অথবা পার্টনার সহ করতে হবে। পার্টনার সহ না পড়লে কিন্তু পড়া আগাবে না। এখন এমআরসিওজি তে পার্টনার পাওয়া খুবই ডিফিকাল্ট, কারণ এই পরীক্ষাটা অত বেশি দেয় না। কেউ যদি পরীক্ষা নাও দেয়, কিন্তু তুমি যদি তোমার কোর্সমেট বা যাদের সাথে ট্রেনিং করো তাদেরকে বলো যে আসো আমার সাথে একটু পড়ো, সবাই কিন্তু আমি দেখেছি যে খুব ভালোভাবে রাজি হয়ে যায়। এভরিবডি বলে যে হ্যাঁ অবশ্যই আমাকে একটু পড়ায় দাও, আমাকে একটু পড়ায় দাও, সবাই কিন্তু পড়তে চায়। সো ওখান থেকে কেউ পরীক্ষা দিক বা না দিক একজনকে পার্টনার বানায় ফেলবা, বানায় সে সহ তোমরা পড়া শুরু করে দিবা, স্টার্ট করে দিবা। সো ডেইলি পড়তে হবে। আমি তো তোমাকে একটা রোডের ছবি দেখালাম যে একটা ছোট্ট করে স্টেপ প্রতিদিন নিতে হবে। তোমাকে একেবারে দৌড় দেওয়ার দরকার নাই, তুমি বেবি বেবি স্টেপ নাও, বাট প্রতিদিন স্টেপ নাও। অ্যাটলিস্ট দুইটা টপিকস পড়তে হবে। দুইটা টপিক্সের মধ্যে আমি প্রেফার করি একটা দুইটা ছোট টপিকস, অথবা একটা ছোট আর একটা বড় টপিক্সের হাফ, এরকম করে পড়ার জন্য। ছোট টপিকস কোনগুলো সেগুলো আমরা তোমাকে পড়ার সময় বলে দিব। কতগুলো মডিউল ভাগ করা আছে, কিছু কিছু মডিউলের গাইডলাইনগুলো অত বড় বড় না, আবার কিছু আছে বড় বড় টপিক, সেগুলো আবার থাকলে তোমাকে উম, একটা করে পড়তে হবে আর কি। দুইটা টপিকস অ্যাটলিস্ট পড়া। বিজি ডে মানে হচ্ছে তোমার যেদিন 12 ঘন্টা অ্যাডমিশন, তোমার বাসায় এসে গায়ে এক ফোঁটা এনার্জি নাই, সেই দিনই আমি বলছি তোমাদেরকে দুইটা টপিকস পড়তে। তোমার মেমোরাইজ করার দরকার নাই, বাট অ্যাটলিস্ট দুইটা জিনিস তুমি টাচ করো, অ্যাটলিস্ট দুইটা টক পড়ো, অথবা একটা জিটিজি পড়ো, মানে অ্যাটলিস্ট টু টপিকস একটু টাচ করো, অথবা দুইটা চার্ট পড়ো। মানে স্টাডি করতে হবে তোমাদেরকে ডেইলি। আর যেদিন তোমাদের কুল ডে থাকবে সেদিন চেষ্টা করবে আর একটু বেশি করে পড়া। আরসিওজির ওয়েবসাইটে কারিকুলাম দেয়া থাকে, কারিকুলামগুলো একটু বারবার করে পড়তে হবে। rcog.com দিলেই তোমার কারিকুলাম চলে আসে। আর পড়াশোনাটা স্টার্ট করতে হবে উইথ জিটিজি বা গ্রিন টপ গাইডলাইন দিয়ে। হ্যাঁ, এখান থেকে এইটাকে মাদার ধরে আমাদের বাকি পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, অনেক নোট পাওয়া যাবে, আমাদের পিডিএফ লেকচার পাওয়া যাবে, ও বাজারে হাজার হাজার বই আছে, এর পাশ ওর পাশ অনেক কিছু তোমরা পাবে। কিন্তু তোমার নিজের কিছু ইনফরমেশন রাখতে হবে, মেক ইওর ওন নোটস। তোমার নোট অবশ্যই তোমার কাছে থাকতে হবে। আমি যেটা করেছিলাম, আমি আরসিওজির প্রত্যেকটা গাইডলাইন যে প্রিন্ট আউট করেছি, প্রিন্ট আউট করার পরে ওই গাইডলাইনের কিছু স্পেসিফিক কথাবার্তা যেগুলো দিয়ে আমি দেখছি যে বারবার রিকলে কোশ্চেন আসছে, শর্ট শর্ট নোট করে সেগুলো কিন্তু আমি পাশে স্টিকি পেপার দিয়ে আটকিয়ে রাখতাম। হ্যাঁ, পরে দেখলাম যে এতগুলো নোট নিয়ে আসলে পড়াশোনা রিভিশন দিয়ে আমি কিছুই খুঁজে পাইতেছি না, কোনো কিছু। তারপরে তো আমি পুরো পিসি বেসড পড়াশোনা শুরু করলাম। তো তোমাদের যাদের পিসিতে পড়ার অভ্যাস নাই, একদিনে তো তোমরা অভ্যাস করতে পারবে না। তোমাদের কাজ থাকবে যে তোমরা অনেকগুলো ফোল্ডার করবে। হ্যাঁ, আমরা সাবজেক্টগুলোকে ভাগ করি, এগুলোকে আমরা এক একটা মডিউল বলি। প্রত্যেকটা মডিউলের একটা করে প্লাস্টিকের ব্যাগ, ছোট ছোট যে 25-30 টাকার প্লাস্টিকের পাতলা ব্যাগগুলো পাওয়া যায়, সেগুলো 14টা এরকম ফোল্ডার বানাবে। ওই ওই ফোল্ডারে প্রত্যেকটা মডিউলের টপিকস কারিকুলামেও পাবে, আবার আমাদের ইয়েতেও পাবে, লেকচারগুলোতেও পাবে। ওই টপিকস গুলো তোমরা যদি যারা কাগজে কলমে পড়ে অভ্যস্ত, তারা সব প্রিন্ট আউট করে ওই ফোল্ডারগুলোতে ঢুকিয়ে রাখবে। তোমাদের প্রত্যেকটা ফোল্ডারে কিছু পেজ অথবা একটা ছোট ডায়েরি অথবা প্যাড রেখে দিবে, ওখানে তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নোট ডাউন করবে। তোমার নিজের নোট ডাউন ছাড়া অন্যের নোট ডাউন তুমি যতই পড়ো না কেন, তুমি কিন্তু মনে রাখতে পারবে না। তোমাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইম্পর্টেন্ট পার্সেন্টেজেস গুলো নিজেকে নোট ডাউন করে রাখতে হবে।
আচ্ছা, প্রতিদিন নতুন নতুন টপিক পড়লে হবে না, একদিন সাইড বাই সাইড তোমাকে নতুন টপিকস এবং পুরানো টপিকস একটু মনে করতে হবে, হ্যাঁ। এবং এমআরসিইউজি পরীক্ষাটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, হেলাফেলা করে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি পরীক্ষা দিব, ডু অর ডাই এরকম মনে করে পরীক্ষা নিতে হবে আর কি। সো এক্সাম ফরম্যাট সম্পর্কে বলি, আমাদের এমআরসিইউজিতে দুইটা পেপার, পার্ট ওয়ান পেপার ওয়ান পেপার টু। পেপার ওয়ান পেপার টু এর টপিকসগুলো কিন্তু ওভারল্যাপ করে। আমাকে যদি বলতে বলো যে কোন কোন মডিউলগুলো পেপার ওয়ানে থাকে কোনগুলো টুতে থাকে, এগুলো আসলে ওভাবে ক্লিয়ার কাট কোনো ডিমার্কেশন নাই, দুইটাই হচ্ছে ওভারল্যাপিং থাকে দুটাতেই। সো 50% এসবিএ, 50% ইএমকিউ, মানে তোমাকে 50টা এসবিএ, এসবিএ সিঙ্গেল বেস্ট অ্যান্সার, 5টা অপশন থাকবে, তার মধ্যে কারেক্ট অ্যান্সার একটাই থাকবে, সেটা দাগাতে হবে। আর ইএমকিউটা চ্যালেঞ্জিং, এখানে একেবারে 15 থেকে 20টা অপশন থাকে, বিশাল বড় একটা সিনারিও থাকে, সেই সিনারিও থেকে এই অ্যান্সারটা বের করা খুবই ডিফিকাল্ট, এটা হচ্ছে তোমার একটু চ্যালেঞ্জিং। মার্কস ডিস্ট্রিবিউশন এসবিএ তে 50%, ইএমকিউ তে 50%, বাট রিমেম্বার, তোমাকে কিন্তু তুমি যদি এসবিএ 50টা ঠিক করো আর ইএমকিউ যদি 20টা ঠিক করো তাহলে কিন্তু তোমার পাস হবে না, হ্যাঁ। তোমাকে ইএমকিউ তেও মোর দ্যান 30% ঠিক করতে হবে, হ্যাঁ। এসবিএ তে তুমি যদি সবগুলাই ঠিক করো আর ইএমকিউ তে যদি তুমি 30% অ্যান্সার দিতে না পারো ঠিক অ্যান্সার, তোমাকে কিন্তু পাশ করাবে না, হ্যাঁ। তার মানে ইএমকিউ তেও সাউন্ড হতে হবে, এসবিএ তেও সাউন্ড হতে হবে, ঠিক আছে। আমাদের 3 ঘন্টার পরীক্ষা হয়। এসবিএ তে আমি 70 মিনিট লিখছি, বাট তোমরা চেষ্টা করবা পরীক্ষাতে এসবিএ আরো কম সময় দাগিয়ে ফেলতে, 50টা কোশ্চেন চেষ্টা করবে 50 মিনিটে দাগিয়ে ফেলতে। বাকি পুরা টাইমটা ইএমকিউ তে দিতে হবে, কারণ ইএমকিউ তে অনেক বেশি বড় বড় সিনারিও থাকে, এই সিনারিও পড়ে এতগুলো অপশন পড়তে অনেক সময় লাগে, এই জন্য ইএমকিউ এর জন্য অনেক সময় রাখতে হবে। ইএমকিউ দুই পেপার মিলে অ্যাটলিস্ট 50% কারেক্ট করতে হবে, হ্যাঁ। দুই পেপার মিলে যদি তোমার 50% নাম্বার না আসে, 25টা 25টা করে ঠিক না হয় দুই পেপারে, তোমাদের কিন্তু পাস হবে না। শুধু এসবিএ পড়ে মার্ক টানলে টোটাল নাম্বারের উপরে পাস হয় না, ওরা আলাদা আলাদা করে দেখে যে তুমি এসবিএ তে কত পার্সেন্ট পেয়েছো, ইএমকিউ তে কত পার্সেন্ট পেয়েছো। ইএমকিউ তে তোমাকে অ্যাটলিস্ট 25 থেকে 30টা ইচ পেপারে পাস করতে হবে। আর পরীক্ষার সময় তোমার কোনো দরকার নাই এক পেপার দেওয়ার পরে আরেক পেপারে কথা বলার কোনো প্রয়োজন নাই, তুমি মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে আগের কোশ্চেন ডিসকাস করে কোনো লাভ নাই, কারণ যেটা ভুল করছো সেটা মনে পড়লে কিন্তু তোমার পরের পেপারটা খারাপ হয়ে যাবে। এই জন্য আমি প্রেফার করি ওই সময় যা হয়েছে হয়েছে, আগের পেপার নিয়ে কোনো ডিসকাস করার দরকার নাই। তুমি মাঝখানে 1 ঘন্টার ব্রেকে একটু ওয়াশরুমে যাবে, খাওয়া দাওয়া করলে করবে, আমি তো কোনো পড়াশোনা প্রেফার করি না পরীক্ষার মাঝখানে, কারণ মাথায় নতুন ইনফরমেশন নেওয়ার কোনো মানে হয় না, ওই টাইমটা একদম রিল্যাক্স করে তুমি চাইলে যে 1 ঘন্টাই তোমাকে ব্রেক নিতে হবে, নট নেসেসারি, তুমি যে কোনো সময় গিয়ে তোমার আবার সেকেন্ড পেপারটা শুরু করে দিতে পারো পরীক্ষা, ঠিক আছে। আবার তুমি যদি টানা 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা পরীক্ষা দিতে পারো, তুমি টানা 6 ঘন্টা পরীক্ষা দিতে পারো, আমি সেটাও প্রেফার করি না, কারণ তাতে আবার দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, এতক্ষণ না খেয়ে থাকা যায় না। সো 3 ঘন্টা পরীক্ষা দিয়ে মাঝখানে একটু প্রেয়ার করে একটু খেয়ে মাথাটা ঠান্ডা করে তুমি আবার সেকেন্ড পেপারে বসবে। কোনো অ্যান্সার ব্লাইন্ডলি করার কোনো দরকার নাই, প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে, অ্যান্সারটা মনে মনে চিন্তা করতে হবে, তারপরে অপশন পড়ে দাগাতে হবে। লটস অফ প্র্যাকটিস, ইট নিডস লটস অফ প্র্যাকটিস, ওকে। এমআরসিওজি পরীক্ষার এই হচ্ছে তুমি কতখানি প্র্যাকটিস করছো। প্র্যাকটিস না করে শুধু গাইডলাইন মুখস্থ করে ভাজা ভাজা করলেও কিন্তু পাস হবে না, তোমাকে ইএমকিউ অথবা এসবিএ গুলো কোশ্চেন ব্যাংক থেকে বারবার প্র্যাকটিস করতে হবে। সো ইএমকিউ পাশ করার কিছু হালকা টপিকস আছে, ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং। তো এটার যে সিনারিওটা হয়, দেখা যায় যে সিনারিওটা শুরুই হয় এভাবে যে জানতে চায় যে কি করবা, একটা সিনারিও দিয়ে বলবে যে এরপরে তুমি কি করবা, অথবা প্রথমেই কি করবা, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, এভাবে কোশ্চেন গুলো থাকে। সো ইউ হ্যাভ টু রিড ভেরি কেয়ারফুলি কি চাইছে, কোন স্টেপ পর্যন্ত ওরা ট্রিটমেন্ট দিয়ে কোন স্টেপটা তোমার কাছে জানতে চেয়েছে, হ্যাঁ। ফার্স্ট স্টেপ চেয়েছে নাকি মাঝখানের স্টেপ চেয়েছে নাকি লাস্টের স্টেপ চেয়েছে, তুমি বলবা যে এই স্টেপ গুলা বুঝবো কিভাবে। স্টেপ গুলা কিন্তু সব গাইডলাইনে আছে, হ্যাঁ, গাইডলাইনে ওদের চার্ট 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 করে দেয়া থাকে, এই জন্যই গাইডলাইনটা খুবই জরুরি পড়া। তো ইএমকিউর সিনারিওটা পড়ার পরে মনে মনে তোমার অ্যান্সারটা ঠিক করে রাখবা, যে আসলে এই সিনারিওতে কি করা উচিত ওটা একটু মনের মধ্যে রেখে দিবা, তারপরে অপশন পড়া শুরু করবা। তুমি যদি মনের মধ্যে কোনো অ্যান্সার রেডি না করে অপশন পড়া শুরু করো তাহলে তোমার মনের অ্যান্সারটাও কনফিউজড হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য প্রথমে কি দিবা সেরকম একটা কিছু ঠিক করবা, করে তারপরে
অপশনের সাথে মিলাবা যে তোমার অ্যান্সারটা কোন অপশনের মধ্যে আছে। আগে থেকে অপশন পড়তে গেলে সবই কিন্তু গুলিয়ে যাবে। হ্যাঁ, নাও কি পড়বো আমরা? পড়ার জন্য আমাদের ফার্স্ট এবং একদম 1 নাম্বার যেটা টপিক সেটা হচ্ছে জিটিজি বা গ্রিন টপ গাইডলাইন। এটা সম্পর্কে একেবারে অনেক বেশি হাফেজ হয়ে যাইতে হবে, যেটাকে বলে যে একদম প্রত্যেকটা কোনা কোনা ভিতরের এক্সপ্লানেশন সম্পর্কে জানতে হবে। তারপরে বসবে নাইস। নাইস হচ্ছে ওদের ন্যাশনাল গাইডলাইন। জিটিজি হচ্ছে কলেজের বের হওয়া গাইডলাইন, আর নাইস হচ্ছে ওদের ন্যাশনাল একটা গাইডলাইন। নাইসের সবগুলো টপিকস লাগে না, যেগুলো ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য আমরা সর্ট আউট করে আলাদা করে রেখেছি ওগুলো পড়লেই হয়ে যাবে। টগ। টগ হচ্ছে কলেজের জার্নাল, দ্য অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিস্ট। হ্যাঁ, হোয়াটস নিউ দেখো, জিটিজি অনেকগুলো আছে, অনেক পুরানা, 2012 সালের আছে, 8 সালের আছে, 16 সালের আছে। সেই জিনিসগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, বাট ওরা এখনো গাইডলাইন আকারে সেটা বের করতে পারে নাই। সো যে জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে এখন, ট্রেন্ডিং চেঞ্জ, সেই চেঞ্জ জিনিসগুলো ওরা টগের মাধ্যমে ডিসকাস করে। হ্যাঁ, সো নতুন কি আসছে টগে সেটা কিন্তু তোমার জানতে হবে। কিছু টক আছে আগের আগের বছরের, অনেক আগের বছরে, সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট থাকে। সেই টকগুলো আমরা কোচিংয়ে তোমাদেরকে বলে দিব, সেই টকগুলো তোমাদেরকে পড়তে হবে। টক পড়া কিন্তু খুবই টায়ার্ডিং, চোখ ব্যথা হয়ে যায়। সো আমি প্রেফার করি রাতে শোয়ার সময় অথবা বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে মোবাইল টিপতে টিপতে দুইটা একটা করে টক পড়ার ব্যবস্থা করবে, এবং অবশ্যই স্ক্রিনে। আমি মনে হয় একমাত্র মানুষ যে বলি যে বই খাতা পড়ার দরকার নাই, সব স্ক্রিনে অথবা মোবাইলে পড়াশোনা করো, কারণ এখন ওয়ার্ল্ড ওই ওই রাস্তায় চলে গেছে আর কি, সবকিছু টেকনোলজি বেসড হয়ে গেছে। আচ্ছা, FHRH এটা হচ্ছে ওদের ফার্টিলিটির একটা কমিটি আছে, সেই ফার্টিলিটির রিপ্রোডাক্টিভ এদের গাইডলাইন গুলো, এগুলো টেবিল এবং রিকমেন্ডেশনস গুলো পড়লেই হয়। এই এক একটা গাইডলাইন অনেক মোটা মোটা, 100-150 পেজ, এত বড় আসলে পড়া যায় না। এগুলো থেকে কিছু টেবিল আছে এবং কিছু রিকমেন্ডেশনস আছে, ওগুলো শর্ট করে আমরা তোমাদেরকে দিয়ে দিব, ওগুলো একটু তোমরা পড়ে ফেলবে। সিপ হচ্ছে সায়েন্টিফিক ইম্প্যাক্ট পেপার। এটা হচ্ছে কলেজের এই গাইডলাইন বের করতে গেলে সাইড পেপার হিসেবে কিছু বের হয়। সবগুলো সিপ লাগে না, কয়েকটা সিপের লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিব, এগুলো গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবা। সিপগুলো নামিয়ে তোমরা সবগুলো কিন্তু একখানে, যারা প্রিন্ট আউট পড়তে ইউজ টু প্রিন্ট আউট করে ফোল্ডার করে ফেলবা, আর যারা পিসিতে পড়ে ইউজ টু তারা আমার মনে হয় যে ট্যাব অথবা পিসিতে নিজেদের একটা লাইব্রেরি বানিয়ে ফেলবা। এটা বানানো হচ্ছে তোমাদের মেইন কাজ। প্রথম মাস এই নিজের ফোল্ডার ঠিক করবা। আর আছে ওদের ব্যাশ গাইডলাইন। ব্যাশ গাইডটা হচ্ছে ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ সেক্সুয়াল হেলথ। এই তোমাদের উম, আমাদের যে এসটিডি বা এসটিআই, সেক্সুয়ালি রিলেটেড যে ডিজিজগুলো, ইনফেকশাস ডিজিজগুলো, সেগুলো ট্রিটমেন্ট সম্পর্কে যে গাইডলাইনটা সেটা হচ্ছে ব্যাশ গাইডলাইন। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ভাল পার্টটা, ভালের যে ইচিং থেকে শুরু করে ডিসচার্জের ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাশ গাইডলাইন থেকে আসে। ব্যাশ গাইডলাইনও কিন্তু আমরা তোমাদেরকে শর্টকাট করে দিব পড়ার জন্য আর কি, পিডিএফ এ কোনো সমস্যা নেই। আর আছে কিছু কনসেন্ট ফর্ম ওদের, যে কোনো অপারেশন বা যে কোনো প্রসিডিউরের ক্ষেত্রে বিশাল একটা কনসেন্ট ফর্ম দেয়া হয়, যেখানে কি প্রসিডিউর, ওটার কেন করতেছি, ওটা না করলে কি সমস্যা, করলে কি সমস্যা, ওটার কমপ্লিকেশন কি কি হয়, ওটাতে ইনজুরি হওয়ার চান্স কতটুকু, এরকম একটা কনসেন্ট ফর্ম থাকে আর কি। সেই কনসেন্ট ফর্ম থেকে কিছু পার্সেন্টেজ পড়তে হয়। লাইক ধরো ল্যাপারোস্কোপিতে তুমি কনসেন্ট নিবা, তোমাকে পেশেন্টকে বলতে হবে যে এখানে মাইনর ইনজুরি কতগুলা হয়, মেজর ইনজুরি কতগুলা হয়। মেজর ইনজুরির মধ্যে গাট ইনজুরি আছে, বাউল ইনজুরি আছে, ব্লাডার ইনজুরি আছে, সেটা কত পার্সেন্ট হবে, মারা যাবে কত পার্সেন্ট, কত পার্সেন্টের আবার রিঅ্যাডমিশন লাগবে, এগুলো সব কিছুর একটা পার্সেন্টেজ দেয়, একটা ফর্ম থাকে। সেই ফর্মগুলো কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। দিস পার্সেন্টেজেস আর ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তোমাদের ওন ডায়েরির মধ্যে কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। আর এটা হচ্ছে যে 2023টা আছে, 24-এও একটা আসছে, এটা প্রতি বছর বছর চেঞ্জ করা হয়। 24 এটা এটা হচ্ছে কল্পোস্কোপি এক্সামিনেশন, মানে ওদের এনএচএস, ওদের যে ন্যাশনাল হসপিটাল সেন্টার হেলথ সেক্টরের একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আছে শিডিউল, সেটা এখন 2024-এরটা চলে আসছে। এটা আসলে 2024-এরটা তোমাদেরকে পড়তে হবে। দুইটা একই, খুব বেশি চেঞ্জ নাই, মানে সেম জিনিসই আছে, জাস্ট সালটা উপরে চেঞ্জ করে দিয়েছে। সো এটা সম্পর্কেও কিন্তু তোমার অনকোলজিতে তোমার ভালোই কোশ্চেন আসে। আর একটা হচ্ছে মেমব্রেস। মেমব্রেসটা হচ্ছে ওদের বছরলি, ইয়ারলি ম্যাটার্নাল এবং চাইল্ড মর্টালিটি রেট, এগুলোর একটা করে ইয়ে বের হয়, পরিসংখ্যান বের হয়।
কতজন মা মারা গেল, কিসে মারা গেল, কোন ডিজিজটা বেশি এমার্জিং, এগুলোর একটা পার্সেন্টেজ থাকে। এটা লেটেস্টটা তোমরা যে কোনো টগের সাথে পেয়ে যাবা, সেই টক থেকে এই মেমব্রেসটা পড়তে হবে। সো দিজ আর দ্য লিস্ট। দেখো, এগুলো কিন্তু অনেকগুলো টপিকস। হ্যাঁ, আমি তো শুধু প্রত্যেকটা বিশাল একটা জিনিসের হেডলাইনটা বলে দিয়েছি। মনে করো এগুলো এক একটা স্টেট, অ্যাকচুয়ালি এক একটা কান্ট্রি, এর ভিতরে তোমাদেরকে ঢুকতে হবে আর কি। আর এই যে মডিউল, মডিউল মানে হচ্ছে আমরা যতগুলো টপিকস আছে পরীক্ষায়, যা যা টপিকস আছে সেগুলোকে কিছুটা টপিকস গুলোকে ভাগ করেছি আমরা। যেমন আর্লি প্রেগনেন্সি কেয়ারের মধ্যে আছে এক টপিক আছে, মোলার প্রেগনেন্সি আছে, অ্যাবর্শন কেয়ার আছে। এই জিনিসগুলো তোমার আর্লি প্রেগনেন্সির মধ্যে আছে। এরকম সাবফার্টিলিটিতে কিছু আছে। ম্যাটারনাল মেডিসিন ইটস এ হিউজ মডিউল, এটা একটা অনেক বড় মডিউল। এটার জন্য তোমাকে কিছু টাইম এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, তো এরকম করে এই যে 14টা মডিউল দেখো আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। 14টা মডিউলস এর টপিকস, তোমাদের যা যা লাগবে তোমরা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি জেনেসিসে দিয়ে দিয়েছি। তারপর ওরা যদি আবার চায় আমি আবার দিব, ফোল্ডার করাই আছে। তোমরা সেগুলো প্রিন্ট আউট করে সেগুলো নিজেরা নিজেরা ফ্রন্টাল বানিয়ে ফেলবা যারা বই পড়ো। আর যারা পিসিতে বা ট্যাবে পড়বা তারা ফোল্ডার ফোল্ডার করে সব টপিকস রেখে দিবা আর কি নিজের। না, কোন কোন এরিয়াগুলোকে তোমাকে স্ট্রং হতে হবে বুঝছো? যারা যারা অনকোলজি, ম্যাটার্নাল মেডিসিন, কোর সার্জিক্যাল স্কিল, ক্লিনিক্যাল গভর্নেন্স এবং বায়োস্ট্যাটিস্টিক্স এন্ড স্ট্র্যাটোজি। স্ট্র্যাটোজি হচ্ছে কলেজের কিছু কোশ্চেন থাকে। ওরা মক কিছু কোশ্চেন নেয়, সেটার একটা বই। এটা কিন্তু তুমি যখন রেজিস্ট্রেশন করবা পার্ট 2 এর জন্য, কলেজ তোমাকে মেইল পাঠাবে যে তুমি ওদের স্ট্র্যাটোজিটা নিতে ইচ্ছুক কিনা। বেশ কিছু টাকা লাগে, 300-400 পাউন্ডের মতো, ভালোই টাকা লাগে। সো এটা আবার অ্যাক্সেস আমাদেরকেও দেয় না, আমরা যারা এমআরসিওজি পাশ করা আমাদেরকেও দেয় না। ওরা জানে যে আমরা কোচিং করাই, কোশ্চেন দিয়ে দিব, এই জন্য আমাদেরকেও দেখা যায় যেটা সাবস্ক্রাইব করতে হয়। সো তোমরা যারা আছো, আমি যেটা মনে করি যে 4-5 জন ফ্রেন্ড মিলে এই টাকা দিয়ে এটা সাবস্ক্রাইব করে ফেলবা, করে তোমরা শেয়ার করে পড়বা। শেয়ার করে বলতে যে ওটা তোমরা সাবস্ক্রিপশন করার পরে 2 থেকে 3 মাসের একটা টাইম পাবা, যার মধ্যে তোমরা ওখানে ওই ওয়েবসাইটে ইজিলি ঢুকতে পারবা কন্টিনিউয়াসলি। সো 4 জন ফ্রেন্ড যদি মনে করো, তোমরা দিনের একটা টাইম ভাগ করে নিবা যে ওই কয়েক ঘন্টা ও ঢুকবে, ওই কয়েক ঘন্টা ও ঢুকবে, এই কয়েক ঘন্টায় ঢুকবে, এরকম করে করতে পারো। বাট এটা যদি কোনোভাবে কলেজ টের পায় যে তোমরা 4 জন মিলে একজনেরটা করছো, তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রিপশন একদম বন্ধ হয়ে যাবে এবং হচ্ছে তোমাদের ইয়ে হয়ে যাবে আর কি। উম আহ, পরীক্ষা তো এটা হচ্ছে একটু কেয়ারফুলি তোমাদের টাইমিং সেট করতে হবে, বা একসাথে 4 জন বসেও একই সাথে সলভ করতে পারো। ধরো একটা পিসিতে নিয়ে 4 জন একসাথে বসে কোশ্চেনটা সলভ করে ফেললা, এটাও করতে পারো আর কি যদি তোমরা রিডিং পার্টনার নিয়ে পড়ো। সো দিস টপ এরিনা, এটা হচ্ছে যে ভালো করার হচ্ছে কিছু ফিল্ড। তোমার বাকি ধরো কোর সার্জিক্যাল স্কিল, ম্যাটার্নাল মেডিসিন, অনকোলজি, এখানে আমরা যেরকম দুর্বল, বাইরের স্টুডেন্টরাও দুর্বল। তুমি ইউরো গাইনিতে সবাই খুবই স্ট্রং, ওখান থেকে 100-এ 100 পায়, ওখানকার কোনো কোশ্চেন কেউ ভুল করে না। আর্লি প্রেগনেন্সি কেয়ার থেকে কোনো কোশ্চেন কেউ ভুল করে না, ওগুলো সবাই খুব পারে। এখান থেকে সবাই ভুল করে, ওকে? সো এই জায়গাটা গুলাতে যদি তুমি স্ট্রং হও, তুমি কিন্তু ইজিলি পার্ট 2 পাস করে যেতে পারবা। এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু কঠিন না, জিনিসগুলো হচ্ছে একটু ভাস্ট, হ্যাঁ, একটু বড়। সো সবাই একটু এই টপিকস গুলাতে বেশি বেশি জোর দেওয়ার চেষ্টা করবো আমরা। সো ম্যাটেরিয়াল গুলো কোথা থেকে আমরা পাবো? আরসিওজি ওয়েবসাইটে পাওয়া যায়। নাইসের লিংক দিয়ে দিয়েছি, ব্যাশের লিংকস আমি দিয়ে দিয়েছি। জাস্ট এখানে ক্লিক করবে, তোমরা ব্যাশের বিশাল লাইব্রেরিতে ঢুকে যাবে, তোমাদের যা যা গাইডলাইন লাগে সব ডাউনলোড করে নিতে পারবা। বুকস আছে 2টা, হ্যাঁ, এমআরসিওজির 2-3টা বুকস আছে। কেউ যদি মনে করো যে তোমার টেক্সট বুক পড়বা, পড়তে পারো। বাট আমার তো সময় হয় না, এবং আমি খোঁজ নিয়ে দেখেছি ম্যাক্সিমামেরই টেক্সট বুক পড়ার কোনো সময় হয় না। আর প্র্যাকটিস বুকস মানে কোশ্চেন কোথা থেকে তোমরা প্র্যাকটিস করবা। সো দিস কোশ্চেন বুকস, আমি কিছু স্যাম্পল ছবি দিয়েছি। এই বইগুলো সব আজিজের মধ্যে কিনতে পাওয়া যায়, নেটেও পাওয়া যায়। তোমরা সব ডাউনলোড করে নিয়ে সারাক্ষণ প্র্যাকটিস করতে থাকবা, ওকে? সো জিটিজি থেকে কি কি পড়তে হবে এগুলোর কিছু লিস্ট আছে, যাতে তোমাদের মিস না হয় কোনোটা, এই জন্য আমি দিয়ে দিয়েছি। টোটাল 54 জিটিজি আছে, তার মধ্যে 38, মানে 54-এর 38 মানে 50টা জিটিজি খুব ভালো করে পড়তে হয় তোমাদের। নাইস কোনটা কোনটা পড়তে হবে সেগুলো আমি আলাদা করে দিয়েছি গাইনির জন্য। এগুলো তোমরা জাস্ট লিখে সার্চ দিলেই গুগলের মধ্যে সব চলে আসবে। গুগলে স্কলারে যাইতে পারো তোমরা, কোনো সমস্যা নাই। বুক হাব আছে এক গোদা, ওখান থেকেও তুমি সবকিছু নামায় ফেলতে পারো। ইন্টারনেটে এত কিছু আছে যে তোমাদের আসলে জাস্ট ক্লিক করলেই সব চলে আসবে।
টক হচ্ছে রিসেন্ট 3 বছর তো পড়বা, পুরানা যে আমি টকগুলো বলেছি যেগুলো প্রিভিয়াস টক ইম্পর্টেন্ট, সেগুলো সব এগুলা লিস্টেড ডাউন করে দেওয়া আছে। এগুলো তোমরা যখন সার্চ দিবা সবই চলে আসবে, ওগুলো সব নামিয়ে তোমাদেরকে কিন্তু ফোল্ডার 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 করে বানাতে হবে। এবং এমআরসিওজির এই ম্যাটেরিয়াল গুছাতেই মোটামুটি 1 মাস সময় লাগে। এই সময়টা তোমরা ম্যাটেরিয়ালস গুলা গুছিয়ে নিবে না। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইম, যে তোমরা কোন মডিউলে কত টাইম যে ইয়ে করবা। এটা হচ্ছে একদমই ক্রাশ কোর্সের মতো অবস্থা। প্রথম 4 মাস তো তোমরা আস্তে ধীরে একটু পড়বা, ফাইনাল পড়াটা কিন্তু তোমাদেরকে এরকম ক্রাশ করে নিয়ে আসতে হবে। মানে আর্লি প্রেগন্যান্সি কেয়ার 5 দিনে শেষ করতে হবে, ম্যাটার্নাল মেডিসিনটা 7 দিনে শেষ করতে হবে। এরকম একটা টাইম ফ্রেম আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, টোটাল 60 ডেজ। দিস 2 মান্থস তোমাদেরকে একদম ফাইনাল যে রিভিশন, এটা হচ্ছে রিভিশন টাইম ফ্রেম করে দেয় তোমাদের জন্য। প্রত্যেকদিন চেষ্টা করবা 20টা এসবি এবং 20টা ইএমকিউ করার। আমি যদিও 20টা লিখছি, আমি জানি তোমরা কেউই এটা করতে পারো না। অ্যাটলিস্ট ট্রাই, অ্যাটলিস্ট তুমি যদি 10টাও করো, ইট উইল মেক এ বিগ ডিফারেন্স। হ্যাঁ, পরীক্ষার সময় নিজেই বুঝতে পারবা। আর লাস্ট 2 মান্থে তখন কিন্তু আমরা পড়াশোনাটা একটু কমিয়ে দিব, আমরা কিন্তু কোশ্চেন সলভটা বাড়িয়ে দিব। হ্যাঁ, এখানে যে আমি টাইম ফ্রেমটা দিয়েছি ম্যাক্সিমাম কিন্তু আমি কোশ্চেন সলভের জন্যই দিয়েছি। হয়তো 1-2 ঘন্টা তুমি গাইডলাইন গুলো পড়ে ফেলবে, বাকি সময়টা কিন্তু তোমাকে কোশ্চেন সলভে দিতে হবে। রিকল অ্যাটলিস্ট 3 টাইমস রিভাইজ করতে হবে। সো থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ অল। আমি একা একা অনেকক্ষণ ধরে কথা বলছি, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। ওকে। চ্যাট বক্সে একটা কোশ্চেন আছে, স্ট্র্যাটেজি সাবস্ক্রাইব করার লিংক। আচ্ছা, ওকে। স্ট্র্যাটেজি সাবস্ক্রাইব করার লিংক বাবা আমাদের কাছে থাকে না। তুমি যখন কলেজের কাছে মেইল করবা বা কলেজের কাছে তুমি যখন রেজিস্ট্রেশন করবা, আরসিইউজি তোমাকে নিজেই ইমেইল করবে স্ট্র্যাটেজির লিংক দিয়ে, যে তুমি স্ট্র্যাটেজি কিনতে চাও কিনা। ওরা তোমার কাছে বেচার জন্য লিংক পাঠাবে, বুঝছো? ওটা তোমাকে আরসিইউজি তে মেইল পাঠাতে হবে। মিশরাত হোসেন, মিশরাত হোসেন তুমি কি আছো? তোমাকে আমি তুমি করে বলি, আই থিঙ্ক তোমরা সবাই আমার অনেক জুনিয়রই হবা। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম। নোবডি। ডক্টর মৌমিতা তুমি শুনতে পাচ্ছো? ডক্টর মৌমিতা। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। আপু লিখেছেন, মিশরাত হোসেন আপু যিনি আছেন উনি লিখেছেন, হয়তো এখন কথা বলতে পারছেন না যে। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। মিশরাত হোসেন, আমি আসলে সবার সাথে পরিচিত হওয়ার জন্য নক করছিলাম। আই থিংক তুমি এখন কথা বলতে পারবে না। যাই হোক, আমি ক্লাস নেওয়ার সময় পরিচিত হয়ে যাব। আবার আমি তোমাদের প্রবলেমটা একটু বলি, ওকে? আমি তো ক্লাস নিচ্ছি, 2-3 ব্যাচ না 3টা ব্যাচ নিয়ে ফেলেছি আর কি। প্রবলেমটা যেটা হয়, প্রথম 2 মাস আমরা খুবই এনথুয়াজিস্টিক থাকি, এই মাত্র আসবে এখনই পড়তে হবে এখনই সব। আস্তে 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 কেন যেন স্পৃহাটা হারায় যায়, তোমরা খুবই হতাশ হয়ে যাও, তখন ক্লাসে আসো না, রেসপন্স করতে চাচ্ছ না। তখন কিন্তু একটু ঢিলা হয়ে যায়, এই ঢিলাটা দেয়া যাবে না, ওকে? তোমরা লাইভ করতে না পারো, রেকর্ডেড ক্লাস হলেও করবে। ক্লাস ঢিলা দেয়া যাবে না, এবং পড়াটা প্রতিদিনেরটা প্রতিদিন একটু পড়তে হবে আর কি। কারো কোনো কোশ্চেন আছে আমার প্রতি? আর অন্য কোনো কোশ্চেন? কেউ কিছু আসসালামু জানতে চাও? আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিশরাত। ম্যাম, আমি এবারে এমএস চান্স পেয়েছি নভেম্বরে, আর আমার জানুয়ারিতে এফসিপিএস হয়েছে। তো কংগ্রাচুলেশন। এমএস থ্যাংক কোথায় ইউ। হয়েছে আপু? জি, আমার এএফএমআই তে হয়েছে, আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট। ওকে, গুড। তুমি জেনারেল গানিতেই তো? জি জি, জেনারেল ওকে। লাইন। তো এমএসসি তো জয়েন করবা নাকি এফসিপিএস ট্রেনিং করবা, কি করতে চাও? জি, আমি আগে এমএস টা জয়েন করব, হুম। তারপরে আর কি এফসিপিএস টা কন্টিনিউ করব। ওকে। ম্যাম, আমার যে একটা প্ল্যান ছিল যে আমি হয়তো বা জুলাইতে বসে চাচ্ছিলাম এমআরসিওজি পার্ট 2, হুম কিন্তু হুম। আমার ভয় লাগছে যে এমএস এ কন্টিনিউ করে আমি এটা পড়তে পারবো কিনা। আমি আমি তো খুব তোমাকে আবারও বলছি, প্রথমে আমি শুরু করছি, ওকে? নাথিং ইজ ইম্পসিবল, থিঙ্ক বিগ। তুমি এমএস করেই বরঞ্চ তুমি পরীক্ষা পাশ করতে পারবে। উল্টা জব করে গেলে বা বাসায় বসে থাকলে কিন্তু কখনোই পড়া হয় না। আমার যারা রিডিং পার্টনার ছিল, তারা সবসময় আমাকে বলতো যে আপু এখন না দেই, সামনের সামনের ব্যাচে দেই। আমি ওদেরকে ঘাড় ধরে সাথে সাথে পরীক্ষা দেওয়াতাম, যে শুনো, পরে কখনোই হয় না, কিছু না কিছু তোমার লেগে থাকবেই।
হয় তোমার বাচ্চার কোনো ঝামেলা হবে, ফ্যামিলিয়াল কোনো ইস্যু হবে, নয়তো তোমার হেলথ ইস্যু হবে, নয়তো তোমার হাজবেন্ডের কিছু হবে। সারাক্ষণ এটা লেগেই থাকবে। সো তোমার সামনে যে অপরচুনিটিটা আছে সেটাই ক্যাচ করতে হবে। তুমি কখনোই, আমরা যে এজে ঢুকে গেছি বা আমরা ডাক্তার মেয়েরা, আমরা কখনোই ওরকম এমবিবিএস এর মতো কুল কাম 8 ঘন্টা পড়ার পরিবেশ এই জীবনে তুমি আর পাবে না। এটা ভুলে যাও। এই কোর্স করতে করতেই তুমি পড়তে পারবা। বুঝছো? জি ম্যাম। তুমি বরংস এখনই পড়তে পারবা। নয়তো এরপরে এমএস এর যেটা হবে যে তোমার ফেজে ফাইনাল চলে আসবে, তারপরে ফেজ বিতে গিয়ে থিসিসের কাজ করতে হবে, অনেকগুলো ব্লক ফাইনাল থাকবে, তখন কিন্তু আরো করতে পারবে না। বরংস প্রথম দিকে একটু রিল্যাক্টেন্ট থাকা হয়। আর একেবারে নতুন জন্য তোমাদের উপর অত প্রেশারও দিবে না প্রথমে। পরে একটু পুরান হয়ে গেলে কিন্তু অনেক কষ্ট, তখন কিন্তু আবার পরীক্ষা দিতে পারবে না। বুঝছো? জি ওকে। তো জি তোমার ম্যাম। কোর্স শুরু হবে মার্চে, তাই তো? জি জি, মার্চ এই থেকে শুরু। তুমি তাহলে ফেব্রুয়ারিতে একটু পড়া গুছিয়ে ফেলো। পড়া গুছিয়ে বলতে যে ফোল্ডার গুলো করে ফেলো, হ্যাঁ। আহ, তোমার হচ্ছে করো, এক্সামের যে প্র্যাকটিস বইগুলো দেখালাম সেগুলো কালেক্ট করো। কোশ্চেনের প্যাটার্ন রিকলটা একটু দেখা শুরু করো, হ্যাঁ, জাস্ট ওরিয়েন্টেশন হও জিনিসগুলোর সাথে। আর তারপরে প্রতিদিন তুমি হচ্ছে ফ্লো শুরু করবা পড়াশোনা, প্রতিদিন অ্যাটলিস্ট 2 আওয়ার্স অ্যাটলিস্ট পড়তে হবে। আমি চাচ্ছিলাম আর কি ফেব্রুয়ারি, আপনি যেটা বলেছেন ম্যাম, যে আমি ফেব্রুয়ারি মাসের মধ্যে একটু গুছিয়ে ফেলতে, তাহলে আস্তে আস্তে একটু পড়তে পারবো। না গুছালে আমি পড়তে পারি না। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসটা তোমার গুছাতে লাগবেই, হ্যাঁ, ফোল্ডার করে টপিকস গুলো দেখতে লাগবে। আর আমরা জেনেসিস তোমাকে তো হেল্প করবোই, আমাদের পিডিএফ আছে, লেকচার আছে। তোমরা যেটা ভুল করো, কোথায় স্টুডেন্টরা ভুল করছে, কোনটা মানে পড়ছে না, সেটা তো হচ্ছে আমরা জানি, আমরা সেটা তোমাদেরকে ধরায় দিব, ওকে। কিন্তু জি তোমাদেরকে পড়তে হবে। এমআরসিওজির সিলেবাস কিন্তু হিউজ পার্ট 2 এর, ওকে। সেই পার্ট জি। 2 এর এই হিউজ সিলেবাস পুরাটা পিডিএফ এ লেকচারে আনা পসিবল হয় না। ইম্পর্টেন্ট এরিয়াগুলো আমরা কাভার করে দেই। বাকি কোশ্চেন সলভ এবং বাকি টক থেকে শুরু করে বাকি যে নিউ, সেগুলো কিন্তু তোমাদেরকে গুছিয়ে পড়তে হবে, হ্যাঁ। যেখানে তোমরা বুঝবে না বা যেটা তোমাদের ইনফরমেশন গ্যাপ হবে, সেখানে আমাদেরকে জানাবে, আমরা তোমাকে হেল্প করবো অবশ্যই। তো আমার সাথে মিশরাত কথা বলছে, আর কেউ কথা বলছে না। তোমাদের কিছু জানার আছে কি না? জেরিন। আচ্ছা, ওকে। আই থিঙ্ক তানজিন আব্বাসে ফারুকি আছে, মৌমিতা। আমি আই থিঙ্ক আমার মনে হয় ফিনিশ। কোনো কোশ্চেন থাকলে আমাকে পরে পাস করে দিও, ওকে। আহ, তো ম্যামকে অনেক বেশি থ্যাঙ্কস এত সুন্দর করে সবকিছু ডেসক্রাইব করে দেওয়ার জন্য। আমি নিজে দেখছিলাম যে হ্যাঁ 6 মাস সবাই অনেক ভয় লাগে তাই না এমআরসিজি পার্ট 2 এর জন্য। তো উনি সবাইকে অনেক বেশি আহ বললেন যে হ্যাঁ আমরা 6 মাসেই পারবো, যে যদি আমরা মাইন্ডসেটটা ঠিক করতে আচ্ছা, পারি। আমি আমি বলি আমার পরীক্ষাটা, আমি কিন্তু পার্ট 1 দিয়েছি হচ্ছে 1 মাস প্রিপারেশন নিয়ে। পার্ট 1 তোমরা পরীক্ষা দেওয়ার পরে এখন নিশ্চয়ই বুঝছো যে ওটার জন্য আসলে 1 মাসই লাগে। পার্ট 2 জাস্ট আমি 3 মান্থস টাইম পেয়েছিলাম পড়াশোনা করার জন্য। আর থার্ড পার্টটা তো আরো কম পড়ে দিয়েছি, 2 মান্থস। আমি বলছি না যে আমি খুবই ট্যালেন্টেড বা অল্প পড়লেই হয়, আমি বলতে চাচ্ছি আই ওয়াজ ভেরি পারসিস্টেন্ট। চুইংগামের মতো পারসিস্টেন্ট, যেটা বুঝবো না কেন এটা হবে কিনা। আমার একটাই কোয়ালিটি যেটা আমি মনে করি, সেটা হচ্ছে আমি খুবই পারসিস্টেন্ট। মানে আমি যদি মনে করি যে আই উইল গিভ দিস এক্সাম এবং আমি এটা পাশ করব, এটা আমি বাই হুক বা বাই কুক ওটা আমি করবই। এটা আমি তোমাদেরকেও বলি। তোমার যদি ডাবল কোচিং নিতে হয়, তোমার যদি আরো মেন্টর লাগে, তোমার যদি আরো পড়াশোনার পিছনে টাইম দিতে হয়, তুমি আরো নিবে, কোনো সমস্যা নাই। আমাদের অনেকগুলো রিকল ব্যাচ, এটা ব্যাচ, অনেক কিছু চলে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে টাইম অ্যান্ড ইফোর্টটা দিচ্ছি, সেটা আমাকে একবারে দিয়ে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? যদি আমি কোনো কারণে না পারি, তাহলে আমি আবার হতাশ হব না, আমি আরো দ্বিগুণ হারে পারসিস্টেন্ট হওয়া শুরু করবো। এবং এই পারসিস্টেন্সিটা আমার কাছে মনে হয় যেটা একটা গুড কোয়ালিটি। তোমাকে পারসিস্টেন্ট হতে হবে, হেরে যাওয়া চলবে না, তোমাকে আগাতেই হবে, থামার কোনো প্রশ্ন নাই। এমন একটা অবস্থা আর কি, ঠিক আছে? আর এমআরসিওজিটা পরীক্ষাটা তোমরা দাও, কারণ প্রথম দিকে আমিও খুব হতাশ ছিলাম যেটা পাশ করে কি করলাম, দেশেই তো আছি, কেন দিলাম এত টাকার পরীক্ষা। কিন্তু পাশ করার পরে নাও আই এম গেটিং এ লটস অফ অপশন, হ্যাঁ। বাইরের ফ্রেন্ডরা থেকে শুরু করে বাইরের যারা আছে আমার অন্য ফ্রেন্ড, তারা সবাই কিন্তু সবার আগে আমাকেই নক করে, যে তুমি কি এখানে পার্টিসিপেট করতে চাও কিনা, ওখানে পার্টিসিপেট করতে চাও কিনা। মানে এটা একটা গুড উইন্ডো তুমি ওয়ার্ল্ড ওয়াইড নিজেকে ইয়ে করার জন্য, পরিচিত করার জন্য। বুঝছো?
সো যারা আছো তারা আই রিকোয়েস্ট তোমরা প্লিজ একটু সিরিয়াসলি পড়াশোনা করো, পার্ট 2টা দিবা এবং অবশ্যই পার্ট 3ও দিবা, থামার কোনো অপশন নাই। ঠিক আছে, ওকে বাব, ওকে। আমি তাহলে আজকে একটু অফ হচ্ছি। আমি আসলে তোমাদের জন্য 5 ঘন্টা জার্নি করে বাসায় এসেই ল্যাপটপ খুলে ফেলেছি, যে আমার আসলে লাঞ্চ করাও এখনো হয়নি। সো আমি আজকে একটু বাই বাই নিচ্ছি। আমার যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে আমাকে অবশ্যই সেটা জানিয়ে দিবে মৌমিতা, এটা তোমার দায়িত্ব। ওকে, জি জি। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমি অ্যাকচুয়ালি মিউট হয়ে যাচ্ছি, আমি একেবারে বের হয়ে যাচ্ছি না, কিছুক্ষণ আছি। হ্যাঁ, আমাকে কিছু লাগলে আমাকে নক করো আবার মৌমিতা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর জাকান্তা পাইকা ম্যামকে। তো আপনারা দেখলেন যে ম্যাম কিন্তু আজকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যারা যারা বার হয়েছেন। তো এর মধ্যেই হচ্ছে আপনাদেরকে যতখানি সম্ভব, আমি বলবো পুরাটুকি এমআরসিজি পার্ট 2 সম্পর্কে সম্পূর্ণভাবে কিন্তু ম্যাডাম একটা গাইডলাইন দিয়ে দিলেন যে একদম বুক কি লাগবে, কয় ঘন্টা পড়া লাগবে, কি পড়া লাগবে, একদম সবকিছু। আচ্ছা, আরেকজন মানুষও আমাদের এমআরসিওজি এর টিমের খুব অ্যাক্টিভ একজন মানুষ, উনিও আজকে রাস্তাঘাটের এই জ্যামের কারণে আপুর আসার কথা ছিল আমাদের সেন্টারে, কিন্তু আসতে পারছেন না। তো আমি রিকোয়েস্ট করবো ডক্টর আসমা ফারুকী দীপু আপুকে। আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ মমতা, হ্যাঁ। কথা শোনা যায়? হ্যাঁ আপু, আচ্ছা, আমি এখন আসলে আলহামদুলিল্লাহ অবশেষে এই 2-3 ঘন্টা সাফোকেটেড ইয়ে থেকে আমিও এখন মোটামুটি চলে আসছি কাটা বন মোড়ে। তুমি আপুকে ডাকার জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিব এবং জেনেসিস আউটলায়ার টিমের পক্ষ থেকে ধন্যবাদ দিব। বাট আমার ফোনটা যদি আমি কথা বলতে একদমই চার্জ নেই, 2% আছে, যদি কথা বলতে বলতে অফ হয়ে যায় তুমি আমাদের শ্রদ্ধেয় মেন্টর ডক্টর তানজিন হোসেনকে ডেকে নিবা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে যারা জেনেসিস আউটলায়ার টিমের সাথে যুক্ত আছেন। আমি সবাইকে শুধু জাস্ট 2 মিনিটসে কথা বলতে চাই যে যে ভরসার হাত ধরে, যে কনফিডেন্স নিয়ে আপনি জেনেসিস আউটলায়ারের পার্ট 2 টিমের সাথে যুক্ত হয়েছেন, 2025 এর আপনার জীবনের যদি একটা বড় অর্জন বলেন সেটা আপনি করে ফেলেছেন। এবং 2025-এর আপনার যদি আসলে খুব তীক্ষ্ণ একটা বা আপনার লাইফের একটা মেমোরেবল যদি কিছু আপনি করেন, সেটা হচ্ছে আপনি এমআরসিজি পার্ট 2 দেওয়ার জন্য আপনি ডিটারমাইন্ড হয়েছেন। আমি আবারও বলেছি, প্রতি বছর জেনেসিস আউটলেয়ার থেকে এমআরসিওজিতে এবারও আমাদের 42 জন স্টুডেন্ট শুধু এমআরসিওজি পার্ট 1 দিয়েছে। বাট সেক্ষেত্রে দেখা যায় পার্ট 2 আপনারা তেমন দেন না বলে চলে। এবং যেমন আমি তার মধ্যে একজন, আমার এত বিজি মধ্যে এত ফার্স্ট স্টাডি করে যে আমি পার্ট 2-তে বসবো, সেটারও দেখা গেছে যে এখন আমি এমএস, একটা কোশ্চেন করছিলেন তিনি এমএস এ ঢুকবেন, আমি যেহেতু এমএস পিএইচডি এবং এখন থিসিস পার্টে আছি, আমার কাছ থেকে আপনি শুনতে পারেন সেটা হচ্ছে এমএস এ যদি আপনি অন্য কোনো কিছু না করে আপনি স্টাডি এবং এমআরসিওজি করেন, আপনি খুব স্মুথলি এমএস করতে পারবেন। তবে আপনার জন্য যেটা কষ্ট হয়ে যাবে, আপনি জুলাই টার্গেট করে পড়েন, বাট আপনার মার্চ এপ্রিল মে এই 3 মাস হচ্ছে আপনার মাদার অপশন গাইনি চলবে। সো এই 3 মাসে আপনার হচ্ছে আপনার জন্য একটু প্রেসার যাবে, কারণ মাদারে একটু প্রেসার থাকে, এরপরে আপনার রোটেশন শুরু হয়ে যায়। সো আপনি মার্চ এপ্রিল মে এই 3 মাস যখন আপনি প্রিপারেশন নিবেন, তারপরে হচ্ছে আপনি আপনার প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে আপনি ডিসিশন নিবেন যে আইদার আপনি হচ্ছে এমআরসিজি পার্ট 2-তে জুলাইয়ে বসতেছেন কিনা। সো কোনো কিছু নিয়ে হারি করবেন না, আপনার একটা প্রপার প্রিপারেশন হওয়ার পরেই আপনি পরীক্ষা দিবেন। এটা আমি যেহেতু এত বছর ধরে জেনেসিস আউটলায়ার টিমের সাথে কাজ করছি, আর জাকান্তা ফাইক আপু তো ইচ এভরি টাইম আমাকে অ্যাপ্রিসিয়েট করে। এবং আপুর মানে আমি আসলে এই মানুষগুলোকে নিয়ে বলতে গেলে না এত বলতে হয়। আমি যে কোনো সময় জুম আউট হতে পারি, আমি আজকে না আপনাদেরকে ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বলবো, একজন জাকান্তা ফাইকা আপু আপনাদের জন্য একটা অ্যাসেট। আপু এত সুন্দর করে প্যালাটেবল করে আপনাদেরকে এমআরসিওজি, আপনি ইন্টারন্যাশনাল অনেক জায়গায় ভর্তি হতে পারেন, তাদের আপনার হচ্ছে টোটালি তাদের স্ক্যাডিউলের সাথে, তাদের প্রোনাউন্সিয়েশনের সাথে, তাদের স্টাডি লেভেলের সাথে অনেক কিছু আপনার যাবে না, কিন্তু আপু টক গাইডলাইন গুলো এত সুন্দর করে আপনাকে মডিউল ভিত্তিক এত সুন্দর করে দাগিয়ে দাগিয়ে একটা গাইড, মানে আপনি যখন একটা মডিউল পড়বেন ওই মডিউলের একটা লাইন কিভাবে আপনাকে পড়তে হবে আপু এত সুন্দর করে বলে দিবে, যেটা আপনার হচ্ছে মানে আপনার মনে হবে যে আপনাকে টোটালি ইসোফেগাসের মধ্যে দিয়ে দিল যে বাবা এবার তুমি গিলো।
ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সে সাথে আমি আরেকজন মানুষকে শ্রদ্ধা ভরে স্মরণ করব, আমাদের ডক্টর তানজিন হোসাইন। তানজিন হোসাইনও আমাদের অনেক মানে একদম আমি বলবো যে জাকান্তা ফাইকা আপুর পরপরে আমরা তানজিন হোসাইন আপুকে পেয়ে গেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া, কারণ আমরা রিকল ব্যাচ একদম সবার রিকোয়েস্টে স্টার্ট করেছি এবং আলহামদুলিল্লাহ আপনারা সবাই মানে টোটাল ওই ব্যাচটা এত রিকমেন্ড করেছেন এবং সবাই ফোন করে করে পার্সোনালি আমাকে বলেছেন যে আমি যেন ডক্টর তানজিন হোসাইনকে জানাই যে তাদের মানে এবার যে পরীক্ষা হয়েছে রিকল থেকে অনেক এসেছে এবং উনি যেভাবে পড়িয়েছেন আপনাদেরকে সেটা আপনাদের খুব ইফেক্টফুল হয়েছে। সো আমি এই আপনার হচ্ছে ডক্টর জাকান্তা ফাইকা আপু এবং তানজিন আপুর মতো যদি দুজন স্ট্রং টিম এমআরসিওজি পার্ট 2 টিমে থাকে, তাহলে কেন আপনি অ্যানাদার অপশন চিন্তা করবেন? কেন আপনি হচ্ছে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমি কি এমআরসিওজি পার্ট 2 দিব নাকি দিব না, আমি কি ন্যাশনাল কোচিং করব নাকি ইন্টারন্যাশনাল কোচিং করব? আপনি জেনেসিস আউটলায়ার যেখানে ফুলফিল্ড এত স্ট্রং টিম নিয়ে, সেখানে কেন আপনি অ্যানাদার চিন্তা করছেন? এবং আপনাদের স্কেডিউলটা এত সুন্দর হয়েছে, আপনাদের প্রত্যেকটা ক্লাস দিয়েছে, ক্লাসের পরে হচ্ছে আপনাদের এক্সাম এবং হচ্ছে আপনাদের ফিডব্যাক ক্লাস আছে, এবং যদি কোনো ক্লাস আমরা রেকর্ডেডও দেই সেখানে আবার আপনার হচ্ছে লাইভ ফিডব্যাক ক্লাসে আপনাকে বলে দিব যে সেখানে কি কি প্রবলেম আপনি ফেস করছেন এবং কোন কোন বই কিভাবে পড়বেন, আপনি কোথা থেকে আপনার পিডিএফ গুলো আমরা সব আপনাদেরকে ক্লোজ গ্রুপে হচ্ছে এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে আপনাদের সবাইকে আমি আবারও জেনেসিস আউটলেয়ারের এমআরসিওজি পার্ট 2 টিমে ওয়েলকাম করছি। ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না যদি আপনারা না আমাদেরকে নিরাশ করেন, কারণ প্রতিবার এমআরসিওজি পার্ট 2 স্টুডেন্টদেরকে আমরা ফোনে কল করি, আপনাদের স্কেডিউল মিলে না, আপনারা ক্লাসে নেই, মেন্টর এসে ক্লাসে বসে থাকে। ব্ল্যাঙ্কলি একজন মেন্টর কত ক্লাস করতে পারে বলেন? একজন স্টুডেন্ট যখন ক্লাসে থাকে তখন মেন্টররা অনেক বেশি হচ্ছে আনন্দ নিয়ে পড়াতে পারে, কিন্তু ব্লাইন্ডলি কত পড়াতে পারে বলেন? সো এই জন্য আমি বললাম আপনাদের প্রতি একদম আমার হাম্বল রিকোয়েস্ট, যারা হচ্ছে আপনারা এনরোল করেছেন এবং বেশ কয়েকজন আপনারা ফর্ম পূরণ করে রেখেছেন যে আজকের ওরিয়েন্টেশনটা হওয়ার পরে আপনারা হচ্ছে অ্যাডমিট হবেন, এবং এখনো তো আমাদের ডক্টর তানজিন হোসাইন তার হচ্ছে স্লাইড প্রেজেন্ট করে নাই। আমি মনে করি যে আসলে এই দুজন মানুষ হচ্ছে ব্লেসিংস। আপনারা একদম খাঁটি বাংলা ভাষায় ফেব্রুয়ারি মাস থেকে, একটা ভাষার মাস থেকে বাংলা ভাষায় কিভাবে আপনি এমআরসিওজি পার্ট 2 কে খুব সুন্দর করে নিজের আত্মস্থ করবেন সেটা আপনারা পেয়ে যাবেন। সো ইনশাল্লাহ 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 আপনাদের পুরো প্রিপারেশনটা জুনের ভিতরেই আমরা শেষ করে দিব ইনশাল্লাহ, এবং আপনারা খুব ভালো একটি প্রিপারেশন নিয়ে যদি এই দুইজন মেন্টরের আপনারা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মানে গাইডলাইন ফলো করতে পারেন, আপনারা এক চান্সে এমআরসিওজি পার্ট 2 পাস করবেন। আর ওই কথাটা ভুলে যান যারা আপনাদেরকে বলবে এমআরসিওজি পার্ট 2 পাস ইম্পসিবল, এমআরসিওজি পার্ট 2 ইন্টারন্যাশনাল কোচিং ছাড়া হয় না, এমআরসিওজি পার্ট 2 আসলে এভাবে পড়ে হয় না, জাস্ট এগুলা ভুলে যান। যখন জেনেসিস আউটলেয়ার এমআরসিওজি নিয়ে কাজ করছে তখন অনেক মানুষ অনেক কথা বলেছিল, বাট আমাদের আরেকজন শ্রদ্ধেয় মুনিরা আপু আছে, এরপরে টিমে যখন আমি যোগ হলাম, আমাদের অক্লান্ত পরিশ্রমে এখন আমাদেরকে সবাই ফলো করছে। এখন আমাদের এমআরসিওজির পুরো টিমটাকে মানে এত স্ট্রং একটা টিম, এর থেকে স্ট্রং টিম আপনি আর কোথায় পাবেন? সো এটাই আমি আপনাকে বললাম যে পড়াশোনা আপনার কাছে, আপনি শুধু আপনার মেন্টরদের কথাটুকু শুনে যাবেন, এটাই আপনাদের প্রতি আমার একদম হাম্বল রিকোয়েস্ট। এবং এমআরসিওজির আপনাদের পুরা টোটাল স্কেডিউল, পুরা 6 মাসের স্কেডিউল আপনাদের এসআইএফ এ আপলোড করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে ক্লাস হবে। কোনোদিন যদি কোনো মেন্টর, যেমন জাকান্তা ফাইক আপু সো মাচ বিজিয়েস্ট একটা পার্সন, ডক্টর তানজিন সেও আপনার অনেক বিজি একটা মানুষ, সবকিছু মিলিয়ে যদি কোনোদিন 4টার ক্লাস 5টায় চলে যায় সেটা আপনাদেরকে গ্রুপে বলে দিবে যে অতটার সময় ক্লাস, কিন্তু আপনারা প্লিজ লাইভে ক্লাস করবেন এবং আপনারা রেগুলার পরীক্ষা দিবেন, ফিডব্যাক ক্লাসগুলোতে থাকবেন। আর অবশ্যই জানুয়ারির 3 তারিখের পরে আপনাদের ক্লাসগুলো আর থাকবে না। সো আপনাদের 2 তারিখের মধ্যে আপনারা সব পরীক্ষা দেন বা না দেন, আপনারা আপনাদের ক্লাসগুলো সব দেখে রাখবেন। আমি প্রতি ওরিয়েন্টেশনে এটা বলে দেই, এরপরে 3 তারিখের পর আপনারা সবাই হাউমাউ শুরু করেন, আমরা তো ক্লাস অর্ধেক করেছি, অর্ধেক করিনি, জেনেসিস প্লিজ আমাদের ক্লাসগুলো রাখো। এটা তো আমাদের হাতে কিছু থাকে না, এটা একটা এসআইএফ সিস্টেম, এটা টোটালি আপনাদের একটা সফটওয়্যার সিস্টেম। আপনারা যখন অ্যাডমিট হয়েছেন এটা 6 মাসের একটা প্যাকেজ অনুপাতে অ্যাডমিট হয়েছেন, এরপরে সেই এসআইএফ সিস্টেমটাই হচ্ছে আপনার 3 তারিখের পরে চলে যাবে। সো আপনারা, আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা ক্লাসটা ইনশাল্লাহ 6 তারিখ থেকে আমি আশা করি খুব সুন্দর একটি ক্লাসের মাধ্যমে আপনারা হচ্ছে শুরু করবেন। এবং জাকান্তা আপুর কথা শুনলেই শুধু শুনতে ইচ্ছা করে, উনি এত সুন্দর করে গল্পে গল্পে পড়াবে। ডক্টর তানজিন হোসেন একদম ইম্পর্টেন্ট জায়গাগুলোকে এত সুন্দর করে হাইলাইট করে বলে দেয়, এবং এত সুদি একটা ভয়েস, সবকিছুই আসলে আলহামদুলিল্লাহ একটা ব্লেসিংস আপনাদের জন্য। সো আমি আপনাদের
সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনেসিস আউটলেয়ার টিমে যখন যেই প্রবলেম ফেস করবেন, কিছু কিছু জিনিস হয়তো আমাদের মেন্টরদের হাতে নেই, আপনারা গ্রুপে বললে সেটা যারা আমরা একাডেমিক বডিতে আছি তারা আপনাদেরকে জানাবো যে কোনটা আসলে জেনেসিসের পক্ষে আছে, কোনটা পক্ষে নেই। সো প্লিজ আপনারা হচ্ছে অবশ্যই সেটি হচ্ছে মানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে জেনেসিস আউটলেয়ারের রেমার্সোজি টিমের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বামে রাখেন। থ্যাংক ইউ আমাদের দীপু আপুকে। হ্যাঁ, তো দীপু আপু অনেক বেশি ইন্সপায়ারিং যে একটা মানুষ সবসময় করেন যে তানজিন হোসেন ম্যাম একটু পরেই কথা বলবেন, বা জাকান্ত ফাইক, এই আউটলেয়ারের সবগুলো মানুষই আমি বলবো, আমরা সবাই বলি না গাইনোকোলজি অনেক বেশি টক্সিক, কিন্তু আপনি যদি একদিন সময় থাকে এই আউটলেয়ারে একদিন কফি খাওয়ার দাওয়াত থাকবে, এখানে সব মানুষগুলা অনেক বেশি ইন্সপায়ারিং, আপনাকে সবসময় মানে ধাক্কা দিতে থাকবে যে হ্যাঁ তুমি কিছু একটা করো, তুমি আগে যাও, এরকম একটা জিনিস। আচ্ছা, যাই হোক, নেক্সট ডে আমরা তো জাকান্ত ফাইকা ম্যামের সব কথাই শুনলাম। নেক্সট ডে আমাদের খুবই এমআরসিওজি পার্ট 2 এর এমআরসিওজি সম্পূর্ণভাবে কমপ্লিট করা আমাদের যে মেন্টর ডক্টর তানজিন হোসেন ম্যাম আছেন আমাদের সাথে। ম্যাম মেবি স্ক্রিন শেয়ার করছেন। তো ম্যাম এখন আপনাদেরকে আহ, পুরো বলে দিবেন যে হ্যাঁ জাকান্ত ফাইকা ম্যাম তো একটা গাইডলাইন দিয়েছেন, ওইটার সাথে আরো অ্যাড করে দিবেন যে হ্যাঁ একটা এমআরসিওজি পার্ট 2 এর প্রিপারেশন কিভাবে করে নিলে সেটা আপনার জন্য আরো বেশি ফিজিবল হবে। ধন্যবাদ মমিতা। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা তো সবাই জানি আমরা কেন ইমার্সিওজি পার্ট 2 তে জার্নিতে আমরা এসেছি। আমাদের জাকাত আপুকে অনেক থ্যাংক ইউ, অনেক সুন্দর করে ডিটেলস উনি আলোচনা করে গেছেন। সো আমরা সবাই বলে হয়তো যে ইট ইজ দ্য মোস্ট টাফেস্ট জার্নি, যাই হোক, বাট একটা প্রপার রাইট টেকনিক অ্যান্ড ফোকাস প্রিপারেশন উইথ দ্য জেনেসিস আউটলেয়ার টিম আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর এই এক্সামটা শুধু যে আপনার নলেজ না, আপনি নলেজ তো মাস্ট, এবং একটা ক্যাপাবিলিটি এবং জাজমেন্ট পরীক্ষার হলে বসে আপনারা বুঝতে পারবেন যে মানে পরীক্ষাটা কেন এত স্ট্রেসফুল, কেন মানুষ অনেক প্রিপারেশন নিয়েও খায়, কোর্সে গিয়েছি পারবো কিনা, কিন্তু অবশ্যই পারবেন। হাউ ডু আই ডু ইট, সেটার জন্যই আমরা জেনেসিস আউটলেয়ার টিমের মডিউল ব্যাচ নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনি কিভাবে আগাবেন, কিভাবে করবেন, সেই জন্য আমরা আপনাদেরকে যাতে আপনারা প্রপার ভাবে প্রপার প্রিপারেশন নিয়ে দিতে পারেন সেই জন্য। সো যখন আপনি আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে থাকবেন, প্রত্যেকটা এক্সাম দিবেন এবং ফিডব্যাকটা নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না আমার প্রিপারেশনটা কমপ্লিট হচ্ছে, অ্যান্ড আই উইল ট্রাই, এবং আপনি ট্রাই করবেন অ্যান্ড আপনি অবশ্যই পারবেন। এবং যখন 30 জুলাই রেজাল্ট হয়ে যাবে, ইয়েস আপনি দেখবেন ইয়েস আই ডিড ইট। আমি আশা করি এটাই হবে। আচ্ছা, অনেকেই বলবে পার্ট 2 সিমস ইম্পসিবল, কারণ পার্ট 1 পাস অনেক ডক্টর আছেন, কিন্তু part 2 আপনি পাবেন না, এবং কমপ্লিট করা তো আরো কম পাবেন। অনেকে বলবে সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। আপনি করে দেখেন, দেখবেন যে আপনি সবাইকে বলবেন এটা possible। অবভিয়াসলি ডুয়েবল। হ্যাঁ, এবার এক্সামটা 22 হলেও এবার এক্সাম যেটা সময় মনে হয় যে না জুলাইয়ের মাঝখানে হবে কিনা, না। সো যেহেতু 2 জুলাই আমার জন্য হাতে আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, জুন, এই 5টা মাস। তো আপনাকে লাস্ট, যেহেতু আপনার দেখিয়েছে যে একটা টাইম ফ্রেম যে 60 ডেজ ছিল ফর রিভিশন, আপনি যে টোটাল 60 ডেজও না রাখতে পারেন, 1.5 মাস আপনাকে রিভিশনের জন্য মাস্ট। তাহলে এর আগে আপনাকে
পড়া শেষ করে ফেলতে হবে, যে পুরো কারিকুলাম গুছানো প্লাস আমার একবার শেষ। এবং রিভিশন টাইমস ইউ মাস্ট টু রিভাইজ 3 times বিফোর ইউ অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। রিভিশনের কোনো অল্টারনেটিভ নাই। সো আমরা একটু যে অনেক সময় আমরা মনে করি যে আমরা জুলাইতে এক্সাম দিব, এরকম অনেক ক্যান্ডিডেট আমার পরিচিত ছিল যে আমরা দিব প্রিপেয়ার্ড, দে আর প্রিপেয়ার্ড বাট কোনো কারণে বুক করতে পারে নাই। মানে এটা একটা জাস্ট মিস হ্যাপেন্ড, মানে এটা যাতে না হয় কারোর সাথে। সো আপনি বুকিং ডেটগুলো এবং এক্সপ্রেশন অফ উইন্ডোজ এগুলোর সাথে আপনারা অবশ্যই পার্ট 1 এর সময় পরিচিত, এবং পার্ট 2 সময় এই ডেটগুলো আপনারা মাথায় যাতে থাকে যে যেদিন বুকিং উইন্ডো ওপেন হবে, যেদিন আমার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কোনো সমস্যা হয় না, যেদিন বুকিং উইন্ডো ওপেন হবে আই এম প্রিপেয়ার্ড উইথ মাই ক্রেডিট কার্ড অ্যান্ড এভরিথিং অ্যান্ড অ্যাট দ্য থ্রি, ওদের জিএম মানে আমাদের দেশের টাইম 3 PM এ ইউজুয়ালি উইন্ডোটা ওপেন হয়। আপনি 3টার সময় বুক করতে বসবেন, ঠিক আছে, যাতে আপনার সিট মিস না হয়। অনেকে দেখবেন যে বুক করতে বসে সিট ব্লক হয়েছে, আবার একটা স্ট্রেস, আবার সেকেন্ড উইন্ডো ওপেন হয়। এত স্ট্রেস নেওয়ার দরকার নেই, ফার্স্ট সিটে আপনারা বুক করার চেষ্টা করবেন অ্যাট 3 PM। আপনার ক্রেডিট কার্ডের যে গেটওয়ে অবশ্যই তার একদিন আগে, যে আমার ধরেন আপনাদের বুকিং উইন্ডো ওপেন 22 এপ্রিল, তাহলে 21 এপ্রিলের মধ্যে যাতে আপনার গেটওয়েটা ওপেন হয়ে যায়। আপনি ব্যাংকে ফোন করে এটা বলে রাখবেন যে আমার ক্রেডিট কার্ড ওদিন লাগবে, এবং 86,000-এর মতো আপনাদের 90,000 করে রাখেন, এরকম আপনাদের পেমেন্ট হবে। এবং যেহেতু বাংলাদেশ হচ্ছে ব্যান্ড বি, 572 পাউন্ড, ঠিক আছে। সো 87,000 এরকম ক্রেডিট কার্ড আপনাদের লিমিটটা আপনারা রাখবেন, এবং গেটওয়েটা ওপেন থাকবে যাতে বুকিং কারো মিস না হয়, যদি অবভিয়াসলি আপনারা জুলাই টার্গেট করেন। কারণ জুলাই টার্গেট নিয়ে আমাদের এই ব্যাচ, এবং আমি চাই যারা আমাদের সাথে আছেন, আপু যেটা বলেছিল যে আমি দিব, কারণ এটাতে মানে আমি দিব কি দিব না কনফিউজ হবেন না। আপনি যখন দিবেন তখনই পড়া হবে আসলে। এবং আপনি যদি মনে করেন যে না পরের বার দেই, দেখবেন যে কিছু গাইডলাইন আপডেট হয়ে গেছে, কিছু গাইডলাইন চেঞ্জ হচ্ছে। কারণ ইট ইজ এন মানে এটা এমন এক্সাম না যে ওই যে আমরা দত্ত বই পড়ে ওই এফসিপিএস দিচ্ছি। কিন্তু দেখ এখানে যেরকম এডিশন দেখবেন যে 1-1.5 বছর পর চেঞ্জ হয়, কিন্তু এখানে দেখবেন একটা গাইডলাইন 2023-তে আবার 24 অনেক সময় আপডেট হয়ে গেছে, ওটা হয়তো আপনি মিস করেছেন, আবার নতুন করে পড়া লাগছে। সো যদি জুলাই টার্গেট হয় আমাদের, অবভিয়াসলি অনেক হিউজ টাইম আছে এখন আমাদের হাতে, আমরা পারবো, ঠিক আছে। সো এই ডেটগুলো একটু আমি আপনাদেরকে দিলাম যাতে আপনাদের রিমাইন্ড থাকে এবং সব সময় যাতে এটা মাথায় থাকে। আর আপু বলেছে যে কিছু মেইলস আপনাদের স্প্যামে আসতে পারে, অবভিয়াসলি যাতে সেটা মিস না হয়। আর এই এক্সাম ডিস্ট্রিবিউশন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপা ডিসকাস করছে, শুধু এটা নিয়ে বেশি ডিসকাস করবো না। শুধু আমার একটা কথা, এক্সাম যেহেতু আপনাকে স্ক্রিনে দিতে হবে, সো স্ক্রিনের সাথে হ্যাবিচুয়েটেড হন। অনেকেই বলবে যে প্রিন্ট করেন, পিডিএফ বই আকারে পড়েন, এসব আসলে হবে না। মানে যখন শেষে দেখবেন কি এতগুলা শিট হয়ে গেছে, এতগুলা বই হয়েছে, পড়া যাবে না। এই জন্য একদম ল্যাপটপ, মানে ল্যাপটপ মাস্ট, হ্যাঁ, বা ট্যাব যেটি আপনি ক্যারেবল হয়, যেহেতু ল্যাপটপের স্ক্রিনটা বড়, পড়তে আরাম লাগবে, এবং আপনার পরীক্ষাটা তো ল্যাপটপ টাইপের মানে কম্পিউটারে বা ডেস্কটপে হবে। সো এই স্ক্রিনটার সাথে আপনি মানে অ্যাডজাস্টেড হয়ে যাবেন। 3-6 ঘন্টা আপনাকে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে হবে। এই ধৈর্যটা অনেকে থাকে না, সে সব জানে কিন্তু অতক্ষণ লাইটের সাথে স্ক্রিনে ওই 18টা ইএমকিউ থেকে একদম কারেক্ট অ্যান্সারটা চুজ করতে পারতেছে না, ডিউ টু ডিস্টারবেন্স, মাইন্ড সেট আপ করে রাখতে পারতেছে না, ফোকাস রাখতে পারতেছে না। কারণ এই স্ক্রিনের আলোতে অনেকের 6 ঘন্টা তাকায় থাকা কিন্তু খুবই মানে চোখের জন্য খুব স্ট্রেসফুল। এই জন্য এখন থেকে পড়াটা আমাদের হবে পিসি বেসড, তাহলে আমাদের আমাদের অভ্যাস হয়ে যাবে। কারণ দিনে তো আমি 4 থেকে 6 ঘন্টা পড়তেই পারি, তাহলে 4 ঘন্টা যদি আমি ইয়ের দিকে তাকায় থাকতে পারি, তাহলে আমি এক্সামও 3 ঘন্টা টানা দিতে পারবো, যেহেতু 3 ঘন্টা, তারপরে 1 ঘন্টা ব্রেক, এবং আবার 3 ঘন্টার এক্সাম, ঠিক আছে। তো ব্রেকের মধ্যে কোনো পড়ার লোড নেওয়ার দরকার নেই, আপা বলেছেই। তখন জাস্ট রিফ্রেশমেন্ট করেন, আহ, আল্লাহর কাছে চান যে নেক্সট পার্টটা যাতে ভালো হয়। এটাই হচ্ছে জাস্ট 1 আওয়ার ব্রেকের কাজ। আচ্ছা, আর এসবি ইএমকিউ আপা বলে দিয়েছে যে 50টা থাকবে। সো যেহেতু ইএমকিউটা আপনাদের জন্য নতুন, এই এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন অনেকগুলো অপশন থাকবে, কিভাবে অ্যান্সার করবো সেই টিপসটাও আপা বলেছে। যে ইএমকিউর অনেক বড় সিনারিও, প্রথমে 18টা অপশনের দিকে তাকাবেন না, সিনারিওটা পড়েন, মনে মনে একটা অ্যান্সার ঠিক করেন, তারপরে আপনি খুঁজে বের করেন ওই আপনার মনের অ্যান্সারটা ওখানে আছে কিনা, তাহলেই অনেক কিছু আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। আর কোনো কোশ্চেন আমি যদি কিছু অ্যান্সার পাচ্ছি না, তাহলে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, এই অপশন না, এই অপশন না, এই অপশন না, তাহলে আপনি কারেক্ট অ্যান্সারে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে জাস্ট একটা ট্রিক্স। আর যেহেতু পরীক্ষা 180 মিনিট, অবশ্যই 70 মিনিট এসবিএ, মানে 70 মিনিটস, মানে 1 ঘন্টার মধ্যে এসবিএ শেষ করে অবশ্যই ইএমকিউতে যেতে হবে। অনেক পরীক্ষার্থী আছে পরীক্ষা 3 ঘন্টার মধ্যে পুরো পরীক্ষা দিয়ে আসতে পারে না, এটা যাতে না হয়। মানে এটা মানে নেভার নেভার ইভেন্ট, মানে এটা হওয়াই যাবে না। লাস্ট মিনিটে হলেও আপনার পরীক্ষা শেষ করতে হবে, ঠিক আছে। মানে পরীক্ষা যাতে শেষ হয়, প্রত্যেকটা কোশ্চেন যাতে আপনি অ্যান্সার করে আসতে পারেন, এই জন্য টাইম ডিস্ট্রিবিউশনটা মাস্ট। 1 ঘন্টা 10 মিনিট, এর বেশি এর জন্য সময় দেওয়া যাবে না। গাইডলাইন্স পুরো ডিটেলস বলে
এবং মডিউল যেহেতু আমরা আমি অলরেডি ইয়েটা পেয়ে গিয়েছেন যে রুটিনটা কিভাবে ক্লাস হবে, 6 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আমি ইউজুয়ালি অ্যান্টিনাটাল, ম্যাটারনাল মেডিসিন, লেবার ডেলিভারি, পোস্টপার্টাম এবং গাইনির মধ্যে জেনারেল গাইনি অ্যান্ড সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ উইথ কন্ট্রাসেপশন, এই টপিকসগুলো কভার করবো। সো আপনাদের কিছু টপিক যেটা বলছিলাম যে পিসিতে আপনার আপাও বলেছে যে 14টা মডিউলসের আপনার ফোল্ডার থাকবে। প্রত্যেকটা মডিউলের জন্য আপনার গ্রিন টক, নাইস টক, এনসির জন্য যেগুলো সেগুলো এনসি মডিউলে ঢুকে যাবে। জিটিজি, নাইস টক, এনসিটা এনসি, সব জিটিজি একসাথে দেখে আপনারা পড়তে পারবেন না, সব নাইস একসাথে পড়তে পারবেন না, সব টক আর্টিকেল একসাথে পড়তে পারবেন না, মাথায় ঢুকবে না। মডিউল ওয়াইজ পড়বেন, কোরিলেট করতে পারবেন, মনে থাকবে। এই জন্য আমি আমার যখন অ্যান্টিনেটাল পড়াবো আমি অ্যান্টিনেটালের যে ইম্পর্টেন্ট নাইস, জিটিজি, টক বলে দিব। তারপরে এই যে এখানেও কিছু টপিকস দিয়েছি যে ম্যাটারনাল মেডিসিন, বেশিরভাগই টক আর্টিকেল দিয়ে ম্যাটারনাল মেডিসিন কভার হয়, কিছু জিটিজি আছে। সো এরকম করে আমাদের প্রত্যেকটা মডিউল ভাগ থাকবে, এরকম লেবার অ্যান্ড ডেলিভারি, পোস্টপার্টাম মডিউল, এরকম করে প্রত্যেকটা মডিউলের মধ্যে তার রিসোর্সগুলো আপনারা এক করে ফেলবেন এবং সবসময় চেষ্টা করবেন পিসিতেই রিভাইজ করার, পিসিতেই পড়ার। প্রথম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেয়ের প্রথম দিকের মধ্যে যাতে পড়া আপনার হয়ে যায়, গুছায় ফেলেন 1 মাসের মধ্যে। কিন্তু একবার তো পড়তে সময় লাগবে, কারণ এগুলো কিন্তু ভাস্ট পড়া। পড়তে পড়তে দেখবেন যে মে হয়ে গেছে। সো মেয়ের পরে যাতে আপনি রিভিশনে চলে যেতে পারেন, মিনিমাম প্রত্যেকটা টপিকস আপনাকে 3 টাইমস রিভাইজ করতে হবে। পাতা উল্টায় পড়তে যত সময় লাগবে, ফোল্ডার দিয়ে পড়তে কিন্তু সময় সে তুলনায় কম লাগে। এই জন্য পিসি বেসড পড়াশোনা ইজ মাস্ট। আচ্ছা, তারপরে ম্যাটারনাল ইনফেকশন, এটা ইনফেকশন ইন প্রেগনেন্সি, এটা আমাদের ম্যাটারনাল মেডিসিনের মধ্যে আমরা কভার করব। আর হচ্ছে জেনারেল গাইনি এবং হচ্ছে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের যে বার্সেন এফএসআরএইচ গাইডলাইন, আপা এগুলো ডিটেলস বলেছেন। তো এভাবে আমাদের মডিউলগুলো সাজানো থাকবে। আচ্ছা, তো আপনাকে অনেকেই বলবে যে পার্ট 2 তে ফেল অনেক বেশি হয়। আসলে কেন, স্যাডলি কেন? কারণ হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট কমন কজই হচ্ছে যে আপনি কারিকুলাম কি পড়তে হবে এটা অনেকে জানে না হয়তো, ভাবছে যে পার্ট 1-এর মতো রিকলস সলিউশন করে গেলে বুঝি পার্ট 2 পাস হবে। আসলে তো তা না, আপনাকে প্রপার মানে মডিউল ওয়াইজ আপনাকে পড়তে হবে, আপনার একটা বেসিক পড়া থাকতে হবে, সাথে আপনি কোশ্চেন সলভ, প্র্যাকটিস তো মাস্ট। কিন্তু আপনি যদি জিস্ট না জেনে প্র্যাকটিস করেন তাহলে আপনার ভুল হবে। সো প্রত্যেকটা মডিউলের ক্লাস করবেন, পরে অবশ্যই এক্সাম দিবেন এবং ফিডব্যাকটা নেবেন, তাহলে একটা মডিউলের উপর আপনার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। সো মানুষ আর কেন খারাপ করে যে রং রিসোর্স, ব্রোকেন ভার্সন অফ রিকলসের কিন্তু স্টেমগুলো অনেক সময় ভুল থাকে। এই জন্য আমি সবসময় বলবো রিকলসের টপিকটার উপরে জোর দেন, রিকলসের সিনারিওটার উপর জোর দেন, স্টেমের উপর জোর দিবেন না। কারণ রিকলস কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার্থীর থেকে শোনা, ইএমকিউর 18টা অপশন আপনাকে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে সঠিকভাবে বলতে পারবে না, এটাই স্বাভাবিক। এই জন্য রিকলসের স্টেম নিয়ে মাথা খারাপ করে ফেলবেন না, এটা ভুল না, এটা ঠিক না। যে টপিকস গুলো আসছে দেখবেন, এবারও আমি এবার যে জানুয়ারির অলরেডি কিছু টপিকস আমি কালেক্ট করে ফেলছি, কি কি টপিকস আপনার কোশ্চেন আসছে, বেশ পুরাতন টপিকসই বারবার আসে। তো আপনি টপিকসটার উপর জোর দেন, ঠিক আছে? স্টেম নিয়ে আমরা মাথা খারাপ করবো না। আর হচ্ছে ওই যে অনেকে যে আপা কিন্তু বলেছে যে 2 মাস তারা খুব এনথুজিয়াস্টিক থাকে, পরে হয়তো হাল ছেড়ে দেয়। কিন্তু এই যে স্টিক থাকতে হবে আমার স্টাডি প্ল্যানে, যে আমি দিবই, যখন আপনি দিবই পড়া হবেই। কারণ অনেক টাকার এক্সাম, আমি চাই সবাই কমপ্লিট প্রিপারেশন নিয়ে বুক করবেন এবং যাতে সাকসেস হয়ে আসেন। হ্যাঁ, আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা বলেছি পরীক্ষার হলে অনেকেই কোশ্চেন ছেড়ে আসলে তো আসলে পাশ করার আশা থাকে না। সো টাইম ম্যানেজমেন্টের জন্য প্র্যাকটিস ইজ মাস্ট। আপনি প্রত্যেকটা মডিউলের পরে এক্সাম দিবেন যে আপনি ওই টাইমের মধ্যে এতটুকু দিতে পারছেন কিনা, এবং আমরা তো অবশ্যই মক নিব এক্সাম স্টাইলে, যাতে আপনারা পরীক্ষার আগে একটা মক টেস্ট দিবেন 3 ঘন্টা 3 ঘন্টার, যে আমি কভার করতে পারি কিনা। এটাই হচ্ছে আপনার বেস্ট কমপ্লিট প্রিপারেশনের লাস্ট রিসোর্স। অ্যান্ড ল্যাক অফ কনফিডেন্স তো থাকাই যাবে না, যেহেতু আমরা আপনাদের সাথে আছি এবং আমরা বিশ্বাস করি আপনারা সবাই আত্মবিশ্বাস নিয়েই আমাদের সাথে আছেন। আমরা আশা করব একটা সুন্দর এবং ভালো রেজাল্ট যাতে আমরা সবার কাছ থেকে পাই। সো আমরা এখানে মানে আপনাকে সাকসেস হতে কি লাগবে, আপনার টপিক ওয়াইজ আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করব। আপনার কাজ হচ্ছে রিপিটেড রিভিশন। হ্যাঁ, বলেছি একবার প্রিপারেশন নেওয়ার পরে 3বার রিভিশন মাস্ট। অ্যান্ড রিকলস গুলো অবশ্যই আপনি কভার করবেন। অ্যান্ড আমাদের যে একটা ক্লোজ গ্রুপ আছে, আপনাদের যখন যে টপিকস আপনার যেগুলো আমরা কভার করছি, যদি আপনার মনে হয় যে কোনো কনফিউশন আছে, রাত 1টা বাজুক, আপনি কোশ্চেনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে লিখে দেন, আমরা যখনই সিন করবো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আর অবশ্যই টপিক ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস তো মাস্ট। তাহলে আশা করি আমরা আমাদের সাকসেসের কাছে পৌঁছাতে পারবো। তো বুকসগুলো আপা দেখিয়েছেন, বুকসগুলো আপনারা হার্ড কপি, সফট কপি সবই কালেক্ট করতে পারেন। সো হার্ড কপি আপনারা 2-1টা রাখেন, সফট কপি আমরা সব প্রোভাইড করব। সো আপনারা মানে তখন জাস্ট প্র্যাকটিসের জন্য বুক দেখে দেখে আপনারা প্র্যাকটিস করে ফেললেন। যখন একটা আর বুকসগুলোতেও কিন্তু মডিউল ওয়াইজ কোশ্চেনগুলো আলাদা করা।
সো আপনি যখন এএনসি পড়লেন, এএনসির কোশ্চেনগুলো আপনি 2-3টা বুকস থেকে সলভ করলেন, ম্যাটার্নাল মেডিসিন পড়লেন, ম্যাটার্নাল মেডিসিনের কোশ্চেনগুলো বুকস থেকে সলভ করলেন, তাহলে আপনার প্রিপারেশনটা একটা কমপ্লিট প্যাকেজের দিকে আগায় যাবে। সো এভরিডে, প্রত্যেকটা দিনই আপনার জন্য ইম্পর্টেন্ট। সো এভরিডে ইজ এ চেঞ্জ টু বি বেটার। আপনি ভালো করতে পারবেন যদি প্রত্যেকটা দিনকে আপনি কাজে লাগান। সো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। মৌমিতা। থ্যাংকস ম্যামকে এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। তো দেখাতে ম্যাম তো আপনাদেরকে মোটামুটি পুরাটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছেন। তো যেটুকু বাকি ছিল ওটুকু আমাদের তানজিন হোসেন ম্যাম যিনি আছেন উনি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকেন, আমাদের যারা অ্যাড আছেন এখন, তাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, তারা তানজিন হোসেন ম্যামকে সরাসরি এখানে আস্ক করে নিতে পারেন যে কিভাবে করে কি করবেন। আচ্ছা, আমাদের সাথে 3জন মনে হয় আপু আছেন। মিশরাত হোসেন আপুর সাথে আমরা পরিচিত হয়েছি, আর জেরিন আপু, আর মনির আপু। আহ, তিনজনই কি এখন একজন মনে হয় এমএস কোর্সে ঢুকবেন, উনি কি মিশরাত হোসেন? জি আপু। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। ওই যে প্রথম 3টা মাস আপনাদের ওই যে গাইনি ব্লক হলেও আপনি চেষ্টা করবেন, মানে ওই যখন আপনার ফুল ডিউটি থাকবে যাতায়াতের মধ্যে, এই টাইম গুলাতে এক একটা ছোট ছোট গাইডলাইন গুলো আপনারা রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ? তাহলে হচ্ছে কি করতে পারেন, তারপরে কিন্তু আপনার রিভাইজ দিতে সুবিধা হবে। ঠিক আছে? সো আশা হারাবেন না, চেষ্টা করতে থাকেন, অসুবিধা নেই। আর জেরিন বা মনিরা আপু? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই আপুরা। আমরা যেহেতু 6 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, তো এর মধ্যে আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে আমাদের গ্রুপে আপনারা করতে পারেন, কোর্স সম্পর্কে আর রিসোর্স সম্পর্কে। আমরা আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করব। আর আপু যেহেতু অলরেডি ডিসকাস করে ফেলছে যে রিসোর্স গুলার লিংক এবং সোর্স, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। আমরা অবশ্যই প্রতিটা মডিউলের সাথে সাথে আছে। মৌমিতা, আর মনে হয় কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। মুনিরা আপু একটু জয়েন করবেন। তো আপনাদেরকে তো হচ্ছে তানজিন ম্যাম বা জাকান্তা ফাইকা ম্যাম পুরোপুরি মানে আমাদের এমআরসিওজি পার্ট 2 এর যে মানে মেইন যে পরীক্ষাটা ওইটার সম্পর্কে আপনাদের কি কি গাইডলাইন লাগবে বা কি কি রিসোর্সেস লাগবে বা আপনাদের কিভাবে করে কোন কোন টাইম ডিউরেশনে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত সেটা। তো অনেকেই আছেন আমাদের এখানে যারা আসলে এখানে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা যেহেতু ওপেন ফর অল, অনেকেই আছেন যে যারা হয়তো ইমার্জেন্সি পার্ট 2 জেনেসিস আউটলায়ারের সাথে যুক্ত নেই, তারা অ্যাড হয়েছেন। তো তারা রিপিটেড আস্ক করতে থাকেন যে আপু এটা কিভাবে কি। তো এটা আমরা হচ্ছে 21টা লেকচার, আপনি যদি ইমার্জেন্সি পার্ট 2 এর অলরেডি ম্যামরা দেখিয়ে দিয়েছেন যে এটা কিছু কিছু মডিউলস ওয়াইজ আছে ভাগ করা। তো প্রত্যেকটা সবগুলো মডিউলসকে ওনারা হচ্ছে 21টা লেকচারে ডিভাইড করেছেন। তো আপনাদের প্রত্যেকটা লেকচার যেটা আছে এটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে আপনাদের হবে 21টা লেকচার, এবং প্রত্যেকটার পরেই কিন্তু ক্লাস টেস্ট হবে, এবং আপনারা যে পরবর্তী যে ক্লাসটা আপনাদের হবে সেই ক্লাসটার মধ্যে এইটার সম্পর্কিত যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, যে 14টা যে ক্লাস টেস্ট হবে সেই 14টা ক্লাস টেস্ট সম্পর্কে আপনারা মানে কোনো রকম কোনো কোশ্চেন থাকলে বা আগের কোনো ক্লাস সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আপনারা ওই 14টা ফিডব্যাক ক্লাসে আপনারা জেনে নিতে পারবেন ম্যামদের কাছ থেকে। এবং লাস্টে এটাকে আবার 5টা সাবজেক্ট ফাইনালে ভাগ করা হচ্ছে, টোটাল যে মডিউলস গুলো আছে এটাকে 5টা সাবজেক্ট ফাইনালে ভাগ করা হচ্ছে, এবং সাবজেক্ট ফাইনাল গুলো দিয়ে একদম লাস্টে আপনি 2টা একদম পিয়ারসন ভিউ সেন্টার, অ্যাজ আমরা সবাই ইউনিভার্সিটি পার্ট 1 পাস করা সবাই আমরা জানি পিয়ারসন ভিউ সেন্টার কি, এগুলা কি। তো আমরা 2টা মক টেস্ট ওই অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করি, এবং লাস্টে জাকান্তা ফাইকা ম্যাম এবং তানজিন হোসেন ম্যাম আপনাদের একটি এক্সক্লুসিভ টিপস এন্ড ট্রিক্স ক্লাস নেবেন।
ঠিক পরীক্ষার আগে আগে আজকে তো আপনাদেরকে করলেনই, কিন্তু তখন আপনারা যখন, আজকে তো আমরা একদম জিরো থেকে শুরু করলাম না, তো যখন আমাদের প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে যাবে তখনও হয়তো আমরা সবাই মিলে একবারে বসবো, এবং সেদিনও আমাদের জাকান্তা ম্যাম বা তানজিন হোসেন ম্যাম আপনাদেরকে একটা টিপস এন্ড ট্রিক্স ক্লাসে আপনাদেরকে কিভাবে করে এটা করতে হবে সেটা বলে দিবেন। আচ্ছা, এখানে ক্লাসগুলা অনেকে জিজ্ঞেস করেন যে আপু কিভাবে হবে, তো এই ক্লাসগুলা হচ্ছে আপনাদেরকে জুম লিংক যেটা আছে সেটা প্রোভাইড করে দেওয়া হবে, এবং আপনারা চেষ্টা করবেন যে লাইভে ক্লাসগুলো করতে, অ্যাজ ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে আপনাদেরকে সরাসরি তাহলে এই ইয়েগুলা মানে কোশ্চেন গুলা যে অ্যান্সার গুলো আছে বা কোনো কনফিউশন যদি থাকে সেগুলা অ্যান্সার দিতে পারবেন। এছাড়াও আপনারা যদি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস করেন সেক্ষেত্রে কোশ্চেন গুলো করার জন্য তো তানজিন ম্যাম অলরেডি বলে দিয়েছেন যে আমাদের একটি অ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টের জন্য। আপনারা টেলিগ্রাম গ্রুপটার মধ্যে অ্যাড হয়ে যাবেন, এবং কারো যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আপনারা ওই টেলিগ্রাম গ্রুপটার মধ্যে সরাসরি কোশ্চেন আস্ক করতে পারেন। আচ্ছা, আর যেটা কথা যে অনেকে আছেন যে লাইভ ক্লাস হয়তো ব্যস্ততার কারণে করতে পারবেন না, অ্যাজ এমআরসিজি পার্ট 1 করে হয়তো অনেকে ট্রেনিং এ ঢুকে গেছেন, তো সেক্ষেত্রে কেউ যদি রেকর্ডেড ক্লাসটা করেন আম, এক একটা ক্লাস শেষ হতে হতে দেখা যায় যে আপনাদের অ্যাজ মানে শিডিউলড ক্লাস টাইম হচ্ছে 4টা, তো কোনো কোনো সময় হয়তো এটা পিছাইতে পারে একটু, তো 4টা থেকে শুরু হলেও আপনার হচ্ছে ক্লাসগুলো শেষ হতে হতে প্রায় 8টা বেজে যায়। তো 8টা বাজে এই জেনেসিস আউটলায়ারের অফিস আবার শেষ, তো সেদিন এই রেকর্ডেড ক্লাসটা পুরোপুরি এডিট করে আপনাদের কাছে আপলোড করা সম্ভব হয় না। সো যারা যারা মানে লাইভে ক্লাসটা করতে পারবেন না তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, এবং এটা আপনাদেরকে জানিয়ে দেওয়াটা দরকার, অ্যাজ আপনারা এটা নিয়ে প্রায় সবসময় কোশ্চেন করেন যে দেখা যায় যে রাত 11টা 12টার দিকে আমরা সবাই ফ্রি হয়ে যাই না, যে তখন আপু আমি ক্লাসগুলো করতে চাচ্ছি, কিন্তু এই অফিস সংক্রান্ত কিছু জটিলতার কারণে, বা এটা তো একটা লিমিটেশন তাই না, এটা তো আসলে পসিবল না, তো এইটার কারণে দেখা যায় যে আপনাদেরকে তখন পরদিন যারা হচ্ছে পরদিন সকাল 10টা বাজে অফিস ওপেন হবে, 2টার মধ্যেই আপনাদেরকে আশা করা যাচ্ছে যে আপনাদের যে ক্লাসটা রেকর্ডেডটা আপনাদের ওখানে আপলোড হয়ে যাবে, আপনারা তখন দেখতে পারবেন। সো ক্লাস শেষ হয়ে গেছে ওই দিনই আপনারা যদি ক্লাসটা করতে চান এটা আসলে পসিবল হবে না, সো যারা লাইভে করতে পারবেন সবচেয়ে বেশি ভালো, আর যারা পারবেন না তারা চেষ্টা করবেন যে রেকর্ডেড যেটা আছে সেটা মাথায় রাখবেন যে পরের দিন দুপুর 2টা পর্যন্ত, অন্তত 2টা একদম হাইয়েস্ট টাইম আমি বললাম যে দুপুর 2টার মধ্যে আপনাদেরকে ক্লাসটা প্রোভাইড করে দেয়া হবে। আচ্ছা, এছাড়াও হচ্ছে এটা আমাদের লং মডিউল ব্যাচ, অনেকে আছেন যে মানে আগে একবার প্রিপারেশন নিয়ে ফেলেছেন তারা কোশ্চেন জিজ্ঞেস করেন, তো এটা আপনাদের নিজস্ব মানে ইয়ে থাকা লাগবে যে আপনার কি পুরো প্রিপারেশনটা আবার দরকার নাকি। তো এমআরসিওজি পার্ট 2 এর একদম যদি আপনি প্রথম থেকে শুরু করতে চান তো এই ক্ষেত্রে আপনার রেগুলার ব্যাচটাই সবচেয়ে বেশি বেটার হবে। আচ্ছা, আমি নেক্সট রিকোয়েস্ট করব আমাদের এমআরসিওজি টিমের একদম একদম কি বলবো কোর অফ হার্ট অফ আর, তো ডক্টর মুনিরা আপুকে, যে আপু যদি আমাদের যে স্টুডেন্টরা অ্যাড আছেন তাদেরকে একটু সাপোর্ট দেন বা তাদের সাপোর্টিভে যদি কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মমিতাকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ডাক্তার মমিতা, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সেশনের আসলে আপনারা সবাই অংশীদার হলেন, এবং সেই সাথে আমরাও। তার সবচেয়ে বড় কারণ এমআরসিওজি পার্ট 2 জার্নিটা কিন্তু তথাকথিত আদার্স যে জার্নি, সেই জার্নিগুলো থেকে একটু ভিন্ন, তাই না? কারণ দেখা যায় কারণ দেখা যাচ্ছে এমার্সোজি পার্ট 1 পরীক্ষা অথবা পার্ট 2 পরীক্ষা, এমার্সোজির জার্নিটাই আসলে একটু ভিন্ন আঙ্গিকের একটা জার্নি। তার কারণ আমরা যখন দেশীয় যে পরীক্ষাগুলো দেই এগুলোর সাথে আমরা সবাই কিন্তু কম বেশি সবাই একাস্টম, কিন্তু এর প্যারালালি দেশে থেকে যে দেশীয় মানে ডিগ্রির প্যারালালি আরো অন্যান্য ডিগ্রি অর্জন করা যায় বা অ্যাচিভ করা যায়, অথবা একাডেমিক জোনে আমি আছি। দেখা যায় অনেকে আছেন যাদের একটা টার্গেট থাকে। 3 ধরনের আমি যদি শিক্ষার্থীদের কথা বলি, যাদের টার্গেটই শুরু থেকে যে আমি দেশের বাইরে চলে যাব, দিস ইজ দ্য বেস্ট চয়েস যে আমি একবারে মাস্টার্স কমপ্লিট করে চলে যাচ্ছি। পার্ট 1 পরীক্ষার পরবর্তী সেশনে পার্ট 2 পরীক্ষা দিয়ে দেওয়া যায়।
কিন্তু আমার প্রিপারেশনটা যেন ততখানি শানিত হয়, ততখানি মানে একদম স্ট্রং প্রিপারেশন হয়। উম, কারণ পার্ট টুর জার্নিটা যেহেতু একটু ভিন্ন, পার্ট টুর প্রিপারেশনের যে জায়গাটা, সেই প্রিপারেশনে একটা ভাস্ট একটা ইলাবোরেটিভ প্রিপারেশন নিতে হয়। আবার দেখা যাচ্ছে অনেকে আছেন এফসিবিএস পার্ট টু ট্রেনি হিসেবে, অথবা আছেন রেসিডেন্ট হিসেবে। যেহেতু একটা একাডেমিক জোনে আছেন, আমার কাছে মনে হয় এই একাডেমিক জোনটা পার হয়ে যখন আপনি একটা ক্লিনিক্যাল ফিল্ডে আপনার মানে ক্লিনিশিয়ান হিসেবে আপনি নিজেকে আবিষ্কার করবেন, তখন দেখবেন এই পড়ালেখার জগতে ফেরত আসাটা অনেক বেশি টাফ। এই জন্য সবাইকে অ্যাডভাইস থাকবে যে যাদের পার্ট অন হয়ে গিয়েছে ম্যাক্সিমাম পোর্শন, ছোটবেলায় একটা কথা ছিল না যে প্রাইমারি স্কুলের পরে ঝরে পড়া শিশুদের গল্প, ঠিক একই রকম ভাবে এমআরসিজি পার্ট অন মানে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে পাশ করার পরে সে ঝরে পড়া শিশুদের মতো আমরা দেখি যে এমআরসিজি পার্ট টুতে আর ক্যান্ডিডেট পাওয়া যায় না, তারা আর পরীক্ষা দেয় না। অথবা দীর্ঘদিন ধরে পার্ট ওয়ানটাকে লালনই করছে, জাস্ট জাস্ট পার্ট ওয়ান করে রেখে দিয়েছে। পার্ট টু পরীক্ষা দেওয়ার জন্য যে সাহসিকতা অথবা যে প্রিপারেশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা, সে জায়গাটার ক্ষেত্রে তাদের কিন্তু একটা ল্যাকিংস থেকে যাচ্ছে। মনে হচ্ছে পার্ট ওয়ান দেওয়া হয়েছে, তারপরে তো দীর্ঘ সময় পরে আমি পার্ট টু পরীক্ষা দিলেই হবে। কিন্তু আপনি মনে রাখবেন যে দীর্ঘ সময় পরে পার্ট টু পরীক্ষা হয়তো আপনি দিতে পারবেন, ততদিন আপনার এই একাডেমিক জোনে থাকা বা একাডেমিক প্রিপারেশন নেওয়ার মতো ক্যাপাসিটি থাকবে কিনা। যে দীর্ঘ সময় বই খাতার সাথে কাটানোর যে একটা প্রচেষ্টার যে জায়গা, টেবিল চেয়ার এবং আমি, আমার জায়গাটা আমি এইভাবে তৈরি করতে পারবো কিনা। তার কারণ যতটুকু সময় দিন যত যায় ততদিন দেখবেন যে আপনার পার্টনার আপনি হারিয়ে ফেলছেন। তার কারণ এমবিবিএস লাইফে দেখেন আমরা যখন ছিলাম তখন পার্টনারশিপ করে পড়তাম, তখন আমাদের টার্গেটই থাকতো আইটেম ক্লিয়ার করব আমরা, সাপ্লি যেন না হয়, প্রফ ক্লিয়ার করব। যখন আপনি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনে এসেছেন, তখন দেখবেন যে আপনার সিঙ্গেল যুদ্ধ। তো এখনো যে আপনি আছেন, সেই লাইনটুকু যে কাজ আমাকে সমাধান করতে হবে, সে কাজ যত দ্রুত সমাধান করে ক্লোজ করে ফেলা যায় ততই উত্তম। জিনিসগুলাকে লেন্থলি না করে তাড়াতাড়ি এই জিনিসটাকে গুছিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। এজন্য আমার কাছে মনে হয় যারা পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছেন, যারা পার্ট টু পরীক্ষা দেওয়ার স্বপ্ন লালন করছেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আনুষঙ্গিক পারিপার্শ্বিক চিন্তা করে মানে যত দ্রুত শেষ করা যায় সেটাই মঙ্গল। এ কারণে আপনারা আপনাদের সবকিছুকে ব্যালান্স করে চলাটা আসলে চলতে হবে। এই জন্য যদি মনে হয় যে আমি আসলে পার্ট টু পরীক্ষা দিতে পারবো না, আমি 6 মাস প্রিপারেশন আমার জন্য মানে উপযুক্ত সময় না, আপনি একটা লং টার্ম প্ল্যান করবেন। আপনার একটা প্ল্যান হবে প্রয়োজনে 1 বছর ওয়াইজ। আপনি 6 মাসে পড়া গুছান, বাকি 6 মাসে পড়াটাকে আবার নারিশ করতে থাকেন। কারণ এই সময় দেখা যায় আমাদের ফ্যামিলি থেকে বাচ্চা কাচ্চা ছোট থাকে, দেখা যাচ্ছে আমি কোর্সে আছি অথবা আমি প্রিপারেটরি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, যাই হোক না কেন, যদি সেটাও এরকম হয় তাহলে আমি একটু লং টাইম ধরে আগাই। আমাকে ব্যাপারটা এরকম না যে কেউ পুশ করছে এক্ষুনি আমাকে করে ফেলতে হবে, তা না। এক একজনের প্ল্যান ভিন্ন ভিন্ন। তবে পার্ট টুর প্রিপারেশন আমি আবারও বারবার করে বলছি, এখানে অনেক কিছুর একটা কম্বিনেশন আছে, বিভিন্ন গাইডলাইনের জায়গা আছে, একদম লাইন বাই লাইন আপনাকে প্রত্যেকটা, এই জিটিজি গাইডলাইন বলেন, নাইস গাইডলাইন বলেন, তারপরে আরসিজি গাইডলাইন বলেন, গাইডলাইন গুলো চেঞ্জ হচ্ছে, এই গাইডলাইনের সাথে নিজেকে মানে আপডেট রাখা খুব ম্যান্ডেটরি। তো এই জন্য আমাকে যেহেতু পড়তে হবে, সেই পড়ার জায়গাটা যেন খুব ভালো হয় এবং আমার প্রিপারেশনটা যেন খুব মানে ওয়েল ইকুইপড প্রিপারেশন হয়। যেহেতু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা থাকে, একটা সময় ছিল আমি যখন মনে করতাম যে হ্যাঁ পড়বো, কিন্তু কাকে জিজ্ঞাসা করব যে আমি আসলে কি ম্যাটেরিয়াল পড়বো। একটা সময় এরকমই মানুষ পেতাম না যে আপু আমাকে একটু বলবেন যে আমি কি বই পড়বো। এই কথাটুকু বলার মানুষের অভাব ছিল। মানে বেসিক্যালি যদি আমি আমার অন্তর থেকে এই কথাটা বলি, তো যখন জাকান্তা আপারা পাশ করে গেলেন, তখন আমরা আসলে সবাই করছে আপুদেরকে তখন ধরে ধরে জিজ্ঞাসা করা যে আপু কি পড়তে হবে, অথবা এই জিনিসটা যদি আপনারা একটু শুরু করেন, আমার কাছে মনে হয় যে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা বা তাদের পড়ানোর প্যাটার্নের সাথে আমাদের কিন্তু অনেকাংশেই মেলে না। এই জন্য আমাদের নিজেদের বড় আপুরা যারা এই পথটা পাড়ি দিয়ে গেছে, সেই জিনিসটা যদি তারা আমাদেরকে আর একটু সহজ করে দেয়, আর একটু সুন্দর করে দেয়, তাহলে আমার প্রিপারেশনের জায়গাটা খুব মানে ভালো হবে। এবং আমি কিছু না বুঝলেও তো জিজ্ঞাসা করতে পারবো যে আপু কি হচ্ছে, আমি তো কিছু বুঝতেছি না। আপনাদের কাছে মনে হয় না যে এই যে রিকল পড়ানো, এই যে ধরে ধরে গাইডলাইন পড়ানো, এই জিনিসগুলা কত বেশি মানে আপনারা কত বেশি ব্লেসড বা আমরা কত বেশি ব্লেসড।
আপুরা আমাদের জন্য এতখানি এগিয়ে এসেছেন, সেই এগুলোর সাথে সাথে আমি যদি মানে সেই তালে তাল মিলিয়ে আমি যদি নিজের এই জায়গাটুকুকে মানে একবারে পার হয়ে যেতে পারি, আপুরা পেরেছেন, আপনারাও পারবেন। ঠিক আছে, এই জন্য আপনাদের জন্য একটা ডোর ওপেন করা হচ্ছে, দিস ইজ এ আই ওপেনিং। আপনাদের জন্য এটা একটা অপরচুনিটি। এখন এই অপরচুনিটি আমাকে দেয়া হয়েছে, আমি অ্যাবল করব কিনা, অ্যাবল করে আমি ওই প্রান্তে টেবিলের পৌঁছাবো কিনা, এই জন্য আমি প্রচেষ্টার জায়গাটা রাখবো কিনা, এটা কিন্তু নিজের সাথে নিজেকে কথা বলতে হবে, সেই অনুযায়ী নিজেকে ফিক্সড করতে হবে। কারণ পড়ার যে বিষয়টা, পড়াশোনা কোনো ইজি কোনো টাস্ক না, দিস ইজ এ ডিফিকাল্ট জব। সেজন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা এবং সেই অনুযায়ী আমার সাথে বই খাতার যে সক্ষতার জায়গা তৈরি করা, রেগুলার ক্লাস করা, রেগুলার মেন্টরের কথাগুলোকে ফলো করে নিজের প্রিপারেশনকে আপ টু দা মার্ক নিয়ে যে এমআরসিজি পার্ট 2 পার হয়ে আসা, এটা একটা বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার মতো মন মানসিকতা নিয়েই এই যুদ্ধে কিন্তু আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনার মেন্টররা আপনার সাথে আছে। জেনেসিস আউটলিয়ার বরাবরই একটা ডক্টরস ফ্রেন্ডলি প্রতিষ্ঠান। আমি মনে করি সেই এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত জেনেসিস সবসময় সবার সাথে থাকে। তো সেই জন্য এইটা একটা চমৎকার সুযোগ আমি বলবো, এবং জেনেসিস কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। যারা সংশ্লিষ্ট মেন্টরের সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এইরকম একটি প্ল্যাটফর্মে এইরকম একটি সুযোগ সবার জন্য ওপেন করার জন্য। এবং আমার মনে হয় যারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারা চিন্তা করছেন, অথবা যারা শিক্ষার্থী হিসেবে আছেন যে আমি পার্ট 2 পরীক্ষাটা দিতে চাই, আমার মনে হয় এই সুযোগগুলা যত দ্রুত গতিতে মানে অ্যাবল করে এই ডিগ্রির পদগুলাকে মানে শেষ করা যায় ততই মঙ্গল। শুধুমাত্র পার্ট 1 ডিগ্রি না, পার্ট 1 এর সাথে পুরো এমআরসিজি ডিগ্রি কমপ্লিট করা, এটাই যেন আপনাদের জন্য একটা লক্ষ্য হয় যে হ্যাঁ আমি তৈরি হচ্ছি, আমি একজন ইন্টারন্যাশনাল মানের ক্লিনিশিয়ান হিসেবে তৈরি হই। আমি যেন তাদের গাইডলাইন জানি। দেখবেন আপনার প্রেসক্রিপশনই ভিন্ন হয়ে গিয়েছে, আপনি জেনে জেনে প্রেসক্রিপশন দিচ্ছেন, আপডেটেড প্রেসক্রিপশন করছেন, গাইডলাইন বেস প্রেসক্রিপশন করছেন। এর চাইতে একটা পেশেন্টকে সেবা করার এর চাইতে মনে হয় না আর বড় কোনো মানে সুযোগ এবং অপরচুনিটি আছে। আমার কাছে মনে হয় আপনারা নিজেকে একজন বেস্ট এবং দক্ষ ক্লিনিশিয়ান, নট অনলি বুকিশ পড়াশোনা, তার পাশাপাশি যেন আমরা বাংলাদেশি ডিগ্রির পাশাপাশি নিজেকে ইন্টারন্যাশনাল অঙ্গনে তুলে ধরতে পারি। সেজন্য এই জিনিসগুলো আসলে শুধুমাত্র ডিগ্রি নেয়ার জন্যই নেওয়া না, নিজেকে তৈরি করে একটা আপ টু দা মার্কে নিয়ে যাওয়াটা আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আউটলেয়ার এবং সংশ্লিষ্ট এমআরসিজি পাঠ্যর সকল মেন্টরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। এবং কারো যদি কিছু জেনেসিসের কাছে চাওয়ার জায়গা থেকে থাকে, জেনেসিস আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদের জন্য জেনেসিস কাজ করে, অবশ্যই সেই আবদারগুলো আপনারা জেনেসিসে করবেন। মেন্টররা আপনাদের যথাসাধ্য এবং সর্বাত্মক চেষ্টা করবে সে অনুযায়ী আপনাদেরকে তৈরি করার। ইনশাল্লাহ সবার পার্ট 2 জার্নিটা সহজ হোক, সুন্দর হোক, স্মুথ হোক, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ডাক্তার মৌমিতা। থ্যাংকস মুনির আপুকে। মুনির আপু আসলে কথাগুলো অনেক বেশি ইন্সপায়ারিং যে আমরা দেখা যায় যে পার্ট 1টা অনেকেই করি, কিন্তু পার্ট 2টা করার সময় এই ডিউটির চাপে সবকিছু ছড়িয়েতে আমাদের আর করা হয়ে ওঠে না, তাই না? তো আজকে আমার মনে হয় যে ওভারঅল যে সেশনটা হলো আপনাদের সবার জন্যই অনেক বেশি হেল্পফুল হবে। তবুও কারো যদি কোনো রকম মনের মধ্যে কোশ্চেন থেকে থাকে যে আপু আমি বুঝতে পারতেছি না, বা আমি এই ব্যাচটা এনরোল করতে চাই, আমি বুঝতে পারতেছি না কখন থেকে শুরু করবো, কিভাবে শুরু করবো, যে কোনো টাইপের কোনো কোশ্চেন, তো আপনারা আমাকে অথবা আসমা ফারুককে, দীপু আপুকে সরাসরি মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে এমআরসি জাস্ট ফ্রেন্ড গ্রুপটা আছে ওখানে সরাসরি মেনশন করে জিজ্ঞেস করতে পারেন, বা মেসেঞ্জারও আমাদেরকে নক দিতে পারেন। আমরা চেষ্টা করব যে যখনই সময় পাই না কেন আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার করার। আচ্ছা, তো আমি অলরেডি জিজ্ঞেস করছি আপনাদের যারা আছেন তাদের হয়তো কোশ্চেনগুলো সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের সবার জন্য দোয়া করবেন। আশা করছি এই নতুন বছর আপনার জন্য হয়তো একটা নতুন স্বপ্ন পূরণের সময় নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।